So, you all know that this is our fourth free live class of this new free course. And basically, in this class, I'm going to talk about practical use of modal and semi-modal auxiliary verb. অর্থাৎ স্পোকেন ইংলিশে বা রিটেন ইংলিশে এই মডাল এবং সেমি মডাল অক্সিলারি ভার্বের গুরুত্ব অনেক বেশি। অর্থাৎ এদের ব্যবহার অনেক বেশি হয়ে থাকে প্র্যাকটিক্যালি স্পিকিং করার ক্ষেত্রে বা ফ্রি হ্যান্ডে কিছু লেখার ক্ষেত্রে। এই মডাল এবং সেমি মডাল অক্সিলারি ভার্ব সম্পর্কে যদি আপনি ক্লিয়ার কনসেপ্ট রাখতে পারেন, এই মডাল ভার্বগুলো একটু বৈচিত্র্যময়, মানে একটা ভার্ব বিভিন্ন ধরনের অর্থ দিতে পারে। তো এদের সম্পর্কে যদি আপনারা ক্লিয়ার কনসেপ্ট বা সঠিক একটা ধারণা রাখতে পারেন, ইংলিশে কথা বলা বা ফ্রি হ্যান্ডে লেখা খুব সহজ হয়ে যায়। এইটা কমপ্লিট করার পর এগুলোকে ব্যবহার করে কিভাবে প্র্যাকটিক্যালি কনভারসেশন প্র্যাকটিস করা যায়, যারা আমার প্রিভিয়াস ক্লাসগুলো দেখছেন তারা জানেন আমি যেটাই শেখাই না কেন, গ্রামার শেখাই বা রাইটিং এর পার্ট শেখাই, প্রত্যেকটা বিষয়ের প্র্যাকটিক্যাল ব্যবহার আমি দেখিয়ে দিচ্ছি লাস্টে। তো কিভাবে এই মডেল বা সেমি মডেল ভার্বকে দিয়ে প্র্যাকটিক্যাল কনভারসেশন আমরা প্র্যাকটিস করতে পারি, এগুলো আমি আপনাদেরকে দেখাবো। আপনারা লাস্ট পর্যন্ত থাকার চেষ্টা করবেন। এবং আমি এই যে ব্যাকগ্রাউন্ড যে নলেজটা এইমাত্র ফারহান যেটা বললো, যে কোনো বিষয় শেখার আগে, যে কোনো বিষয় সম্পর্কে কনসেপ্ট ধারণা নেওয়ার আগে আগে আমাকে এটা বুঝতে হবে যে আমি এই বিষয়টা কেন শিখতেছি, এই টপিকটা আমার কোন কাজে লাগবে, কিসের জন্য আমি শিখবো। আমি যে আজকে মডেল ভার্বের ক্লাস করব, আমি জানি মডেল মানে ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড এর ব্যবহার। আই ক্যান আমি পারি, আই কুড আমি পারতাম, আই শুড আমার উচিত করা উচিত, আই শুড ডু দা ওয়ার্ক, এরকম আমি জানি এগুলো। কিন্তু কেন শিখতে হচ্ছে আমাকে, কি কাজে লাগে, কোন জায়গাটাতে আমাকে এটা অ্যাপ্লাই করতে হয়, এইটা আমি প্রিভিয়াস ক্লাসে বলছি যে আমরা যখন ইংলিশে কনভারসেশন করি, আমরা যখন ইংলিশে কমিউনিকেশন করি, আমরা একটা কথাকে বিভিন্ন টাইমে বলে থাকি। প্র্যাকটিক্যাল কনভারসেশন বা কমিউনিকেশনের ক্ষেত্রে একটা স্টেবল টাইমের উপর কথাকে রেখে আমরা এগোতে পারি না। এই বিভিন্ন টাইমে কথা বলার জন্য আমরা মূলত টেন্স শিখি। আমরা জানি 3 প্রকার টেন্স আছে ইংলিশ ল্যাঙ্গুয়েজে, গত ক্লাসে সেটা আমি ডিটেলসে বুঝিয়েছি। প্রত্যেকটা টেন্সের আবার 4টা পার্ট আছে বা ক্লাসিফিকেশন আছে: ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট এন্ড পারফেক্ট কন্টিনিউয়াস। টোটাল টেন্সের স্ট্রাকচার আছে 12টা। 12টা স্ট্রাকচার মানে একটা পার্টিকুলার ভার্বকে 12 ভাবে আপনি বলতে পারবেন, 12 দিকে 12টা টাইমে নিতে পারবেন। বাট টেন্সের যে 12টা টাইম আছে, এই 12টা টাইম আবার সমানভাবে ব্যবহৃত হয় না। এর ভিতরে জাস্ট 6 থেকে 7টি টাইম, মানে 6 থেকে 7টি টেন্স বা স্ট্রাকচার মূলত স্পোকেন ইংলিশ বা রিটেন ইংলিশের জন্য বেশি ব্যবহৃত হয়। বাকিগুলো প্রায় মোস্ট অফ দ্য টাইম অব্যবহৃত থাকে বা প্র্যাকটিক্যালি ব্যবহার করার অতটা প্রয়োজন হয় না। তাহলে আমার এই 6 থেকে 7টি টাইম দিয়ে বা সেন্স দিয়ে মনে সম্পূর্ণ ভাব প্রকাশ করা যায় না, বা টেন্সের 12টা স্ট্রাকচার দিয়ে আমি যেটা বলতে চাচ্ছি, যেটা এক্সপ্রেস করতে চাচ্ছি, প্রকাশ করতে চাচ্ছি, সবকিছু প্রকাশ করা যায় না। এটাকে আরো ব্রড করার জন্য, অর্থাৎ আপনি বাংলায় যেটাই ভাবেন না কেন, আপনার ব্রেনে যে ধরনের কথা আসে, যে টাইমে আপনি বলতে চান, সেইভাবে যদি আপনি এক্সপ্রেস করতে চান, তাহলে এই টেন্সের সঙ্গে আপনাকে মডাল এবং সেমি মডাল অক্সিলারি ভার্বের ব্যবহার শিখতে হবে। ইংলিশ ল্যাঙ্গুয়েজে টোটাল 18টার মতো মডাল এবং সেমি মডাল অক্সিলারি ভার্ব আছে। এটি আমি বলেছিলাম আপনাদের লাস্ট ক্লাস। 18টার মতো মডাল সেমি মডাল মানে একটা পার্টিকুলার ভার্বকে 18 ভাবে, 18টা ওয়েতে, 18 দিকে আপনি নিতে পারবেন বা বলতে পারবেন। এবং এটা যদি আপনি করতে পারেন এই প্র্যাকটিসটা, হোয়াট এভার ইউ থিঙ্ক ইন বাংলা, ইউ উইল বি এবল টু স্পিক ইন ইংলিশ। আপনি বাংলায় যেটাই ভাবেন না কেন, আপনি ইংলিশে কথা বলতে সক্ষম হবেন। এর বাইরে ইংলিশ ল্যাঙ্গুয়েজে আর কোনো কিছু শেখার প্রয়োজন হয় না। বিশ্বাস করেন, এগুলোকেই প্র্যাকটিক্যালি কনভারসেশনে বা স্পিকিং এ অ্যাপ্লাই করে আমরা ল্যাঙ্গুয়েজে প্রফেশনাল হতে পারি। তো আমি ডিটেলসে বলি, সবকিছু মনোযোগ দিয়ে দেখেন, বোঝার চেষ্টা করেন। দেখেন কি বলছে, মডেলের ডেফিনেশনটা কি বলছে। মডেলস আর অক্সিলারি ভার্বস, দে আর ইউজড উইথ মেইন ভার্ব টু গিভ অ্যাডিশনাল মিনিং টু দ্য মেইন ভার্ব। বলছে মডেল হচ্ছে অক্সিলারি ভার্ব, অক্সিলারি মানে হেল্পিং ভার্ব। এরা মেইন ভার্বের সাথে ব্যবহৃত হয় অতিরিক্ত অর্থ দিতে মেইন ভার্বকে। এই অধ্যায়ে মডেলগুলো নিজস্ব অর্থ অনুসারে বাক্য গঠিত হবে। তবে মডেলের পর কিন্তু ভার্ব সর্বদাই বেস ফর্মে বসবে, কখনো পরিবর্তন হবে না। অর্থাৎ ভার্বের সাথে এস, ইএস, ডি, ইডি, আইএনজি বসানো যাবে না। এরপর এখানে আরেকটা কথা বলছে, সেটি হচ্ছে মেজর মডেলস আর, অর্থাৎ মডেলের কিছু এক্সাম্পল এখানে দিয়েছে। ওভারঅল এই বিষয়গুলোকে আমি যদি একটু ভেঙে বলি, আমাকে একটু সময় দিতে হবে, কারণ শুধু দেখে গেলে হবে না, আমাকে বিষয়টা বুঝতে হবে। দেখেন, আমি যদি একটু ভেঙে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি, আপনারা যদি এটা বোঝেন, এটা সবাই দেখায় না, সবাই জানেও না, আমি আপনাদের একটু বুঝিয়ে দেই, আপনারা একটু এখানে মনোযোগটা দিন। দেখেন, ইংলিশ ল্যাঙ্গুয়েজে আমি সেকেন্ড ফ্রি ক্লাসে আপনাদের পার্টস অফ স্পিচ শিখিয়েছি, এবং আমি বলছিলাম যে 8 প্রকার পার্টস অফ স্পিচ আছে।
এই 8 প্রকার পার্টস অফ স্পিচের ভিতর সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে নাউন, প্রোনাউন এবং ভার্ব। মানে এই 3 ধরনের পার্টস অফ স্পিচ না হলে মিনিমাম একটা সেন্টেন্স তৈরি করা যায় না। এইখানে নাউন, প্রোনাউন এবং ভার্বের ভিতরেও যদি বলি সব থেকে গুরুত্বপূর্ণ কোনটা, সেটা হচ্ছে ভার্ব। ইংলিশ ল্যাঙ্গুয়েজে ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স হয়ই না, সাবজেক্ট ছাড়া সেন্টেন্স হতে পারে। মনে করেন আমি যদি বলি গো, এরপর একটা ফুল স্টপ দিই, এটাই কিন্তু একটা সেন্টেন্স বা বাক্য। গো মানে কি? এর মানে হচ্ছে যাও, যাও, এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স। হ্যাঁ, সো ভার্ব ছাড়া কিছুই হয় না। ভার্ব একটা সেন্টেন্স বা বাক্যের হার্ট বা প্রাণ। ভার্ব কি? ভার্ব ইজ আ ওয়ার্ড দ্যাট ডিনোটস বিং, হ্যাভিং অর ডুইং সামথিং। এখানে বলছে মডাল আর অক্সিলারি ভার্ব। মানে বিষয়টা কি আপনারা একটু বোঝেন, দেখেন, খুবই ভালোভাবে বোঝেন। আমি ভার্বের একটা ক্লাসিফিকেশন আপনাদেরকে দেখাবো। এটা কতটা ইম্পর্টেন্ট আপনি ইমাজিন করতে পারবেন তখন যখন আমার এই লেকচারটা শেষ হবে। আপনারা যারা আহ, মানে ন্যাশনাল কারিকুলামে পড়ে এসেছেন ক্লাস 6 থেকে 10 পর্যন্ত, ইংলিশ গ্রামার পার্ট থাকে না, সেকেন্ড পেপার, দেখবেন একটা টপিক থাকে, প্রতিটা ক্লাসে এই টপিকটা থাকে, রাইট ফর্মস অফ ভার্ব। দেখছেন না? আছে। এটা যদি আরেকটু অ্যাডভান্স লেভেলে যায়, অর্থাৎ ইন্টারমিডিয়েট বা অনার্সেও যদি কারো কম্পালসারি ইংলিশ থাকে, সেখানে যদি গ্রামার থাকে, ইভেন বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে, এই রাইট ফর্মস অফ ভার্বটাকে বলা হয়, এই রাইট ফর্মস অফ ভার্বটাকে বলা হয় সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। মানে ওইটাকে আরেকটু অ্যাডভান্স করা হয়। রাইট ফর্মস অফ ভার্বটাকে আরেকটু অ্যাডভান্স করে কি বলা হয় বললাম বলেন তো? সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। আমার কথাটা বোঝার চেষ্টা করবেন। এইটা প্রতিটা ক্লাসে থাকে, যে ক্লাসের বইতে ইংলিশ থাকে প্রতিটা ক্লাসে এই রাইট ফর্মস অফ ভার্ব বা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থাকে। এর কারণ কি? এর মানে কি? মানে হচ্ছে সাবজেক্টের সাথে ভার্বের একটা সম্পর্ক। এই ভার্বের বিষয়টা যদি আমি একটু খুলে বলি, এটা কেন থাকে, এটার গুরুত্ব কতটা বেশি, দেখেন। এই ভার্ব ইংলিশ ল্যাঙ্গুয়েজে মূলত দুই প্রকার, মূলত দুই প্রকার। একটাকে বলা হয় ফাইনাইট ভার্ব, কথাটা বোঝেন। একটাকে বলা হয় ফাইনাইট ভার্ব বা সমাপিকা ক্রিয়া, আরেকটাকে বলা হয় নন ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব বা অসমাপিকা ক্রিয়া। এই দুটো জিনিস কি আগে যদি একটু বুঝিয়ে বলি আপনাদেরকে। ফাইনাইট ভার্ব মানে, মনে রাখবেন, যে ভার্বটি সাবজেক্টের পরে বসে, যে ভার্ব দেখে টেন্স চেনা যায়, জাস্ট এই দুটো পয়েন্ট মনে রাখবেন। যে ভার্বটি সাবজেক্টের পরে বসে, যে ভার্ব দেখে টেন্স চেনা যায়। আর নন ফাইনাইট ভার্ব হচ্ছে যে ভার্বটি সাবজেক্ট থেকে দূরে বসে, যে ভার্বের চেহারা ভার্বের মতো হলেও আপনার দেখে মনে হবে এই ওয়ার্ডটা একটা ভার্ব, বাট আসলে পার্টস অফ স্পিচ হিসাবে ওটা ভার্ব হিসাবে কাজ করে না, ওটা কোনো অ্যাকশন দেয় না। আবারও বলছি, নন ফাইনাইট ভার্ব হচ্ছে সাবজেক্ট থেকে দূরে বসে, আপনার ওয়ার্ডটাকে দেখে মনে হবে ভার্ব, চেহারা দেখলে মনে হবে এটা একটা ভার্ব, বাট আসলে সেটা ভার্ব না, সেটা নাউন বা অ্যাডজেক্টিভ হিসাবে বসে অ্যাজ এ পার্টস অফ স্পিচ। সেটা কোনো কাজ করা বোঝায় না, কোনো অ্যাকশন দেয় না। আমি যদি এক্সাম্পল দেই, মনে করেন আমি বললাম যে আই স, দেখেন, SAW, আই স আ বার্ড, আমি একটা পাখি দেখেছিলাম। তাহলে এই বাক্যে স শব্দটা কি? ভার্ব। প্রত্যেকে বুঝতে পারছেন এটা কোন টেন্স? এইটা কোন টেন্স? পাস্ট ইনডিফিনিট টেন্স, সি এর পাস্ট ফর্ম স। এবার আমি যদি বলি যে দ্য বার্ড ইজ সিঙ্গিং আ সং, এই বাক্যটার বাংলা অর্থ কি জানেন? যে পাখিটা একটি গান গাচ্ছে। এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এখানে সিঙ্গিং শব্দটা কি? ভার্ব। সিঙ্গিং শব্দটা কি? ভার্ব, মেইন ভার্ব। পাখিটি একটি গান গাচ্ছে। এখন দেখেন, আমি যদি এরকম একটা সেন্টেন্স লিখি, আই স আ সিঙ্গিং বার্ড, এরকম একটা সেন্টেন্স যদি আমি লিখি, এর বাংলা অর্থ কি? আমি একটা গান গাওয়া পাখি দেখেছিলাম। মানে এমন একটা পাখি দেখেছিলাম যে গান গাইতেছিল। পাখিটা গান গাওয়া পাখি। একটা পাখিকে আমি দেখলাম, যখন আমি দেখেছিলাম ওই পাখিটা একটা গান করছিল। আই স আ সিঙ্গিং বার্ড, আমি একটা গান গাওয়া পাখি দেখেছিলাম। এখন আমার প্রথম বাক্যটা যেটা আই স এ বার্ড, এটা পাস্ট ইনডিফিনাইট টেন্স, মনে রাখেন। দ্বিতীয় বাক্যটি দ্য বার্ড ইজ সিঙ্গিং আ সং, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তৃতীয় বাক্যটি কোন টেন্স? এখানে আমি দুটো ভার্ব দেখতে পারছি, একটা স, একটা সিঙ্গিং। এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। কেন? সাবজেক্টের পরে কোনটা বসছে? স, সি এর পাস্ট ফর্ম, দেখে বুঝতে পারছি এটা পাস্ট টেন্স। সাবজেক্ট কোনটা? আই। সাবজেক্ট থেকে দূরে কোনটা বসছে? সিঙ্গিং শব্দটি। সিঙ্গিং শব্দ দেখে কি টেন্স আইডেন্টিফাই করা যায়?
যেমন দ্য বার্ড ইজ সিঙ্গিং, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, বাট এই পরের বাক্যে সিঙ্গিং এর আগে কি অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, শ্যাল বি, উইল বি কোনো কিছু আছে? নেই। তার মানে এটা কোন কন্টিনিউয়াস, মানে ভার্বের সাথে আইএনজি দেখলে আপনার মনে হচ্ছে যে এটা কোনো কন্টিনিউয়াস টেন্স, বাট এটা চেহারা কন্টিনিউয়াস টেন্সের মতো মনে হতে পারে। সিঙ্গিং শব্দটা দেখলে মনে হতে পারে এটা একটা ভার্ব, কিন্তু এটা আসলে কোনো ভার্ব না, এটা চেহারা ভার্বের মতো। এটা একটা, এটা এটা কোনো অ্যাকশন দিচ্ছে না, কোনো কাজ করা বোঝাচ্ছে না, ওই বার্ডকে মডিফাই করে। যে পাখি, পাখির ধরনটা কেমন, পাখিটা কি অবস্থায় ছিল, গান গাওয়া অবস্থায় ছিল। আমি একটা গান গাওয়া পাখিকে দেখেছিলাম। ওই পাখি শব্দটা কি, একটা নাউন, একটা পাখি একটা নাম, একটা নাউন। ওই নাউনকে যে ওয়ার্ড মডিফাই করে, নাউনের ঘাড়ের উপর যে ওয়ার্ড বসে, সেকেন্ড ক্লাসে আমি বলছিলাম সেটাকে বলা হয় অ্যাডজেক্টিভ। মানে ওই যে সিঙ্গিংটা, আই স আ সিঙ্গিং ভার্ব, এখানে সটা মেইন ভার্ব, বাট ওই যে সিঙ্গিংটা দেখছেন ওইটা একটা নন ফাইনাইট ভার্ব, অসমাপিকা ক্রিয়া। অ্যাজ এ পার্টস অফ স্পিচ ওই সিঙ্গিং শব্দটি একটা অ্যাডজেক্টিভ। কেউ কি আমার কথা বুঝতে পারেন আমি কি বললাম? অ্যাজ এ পার্টস অফ স্পিচ ওই সিঙ্গিং শব্দটা অ্যাডজেক্টিভ। কেউ কি বুঝতে পারছেন আমার কোনো কথা? Yes, sir. Yes, sir. হ্যাঁ, মানে নন ফাইনাইট ভার্বটা কি, একটা বাক্যে একের অধিক ভার্ব থাকে। যেমন সে আমার কাছে এসেছিল দেখা করতে, মানে আমার সাথে দেখা করার জন্য সে আমার কাছে এসেছিল। হি কামস, সে এসেছিল টু মি, আমার কাছে। আমি এইভাবে সেন্টেন্সটা না লিখে আমি আরেকটা সেন্টেন্স বলি আপনাদের, তাহলে আপনাদের বুঝতে সহজ হবে। এই একই টেন্স মেনটেন করে বলি। আহ মনে করেন কেউ আমার সাথে রেগুলার কথা বলে, এখন আমি বলছি সে আমার সাথে কথা বলা কমিয়ে দিয়েছিল। হি রিডিউস, রিডিউস মানে কমিয়ে দেওয়া, এটা সাবজেক্টের পরে আছে, এটা আমার মেইন পার্ট। এবার জাস্ট আমি বললাম টকিং টু মি, টকিং টু মি, সে আমার সাথে কথা বলা কমিয়ে দিয়েছে। এই যে টকিং শব্দটা, এইটা কি, এটা নন ফাইনাইট ভার্ব। আমি যদি বলি শি রিডিউসড মিটিং মি, দেখেন শি রিডিউস মিটিং মি, এর মানে হচ্ছে মিট মানে দেখা করা বা সাক্ষাৎ করা, এর মানে হচ্ছে সে আমার সাথে দেখা করা কমিয়ে দিয়েছিল, সাক্ষাৎ করা কমিয়ে দিয়েছিল। তাহলে এই যে টকিং বা মিটিং, এই ওয়ার্ড গুলো দেখে আমার মনে হতে পারে ভার্ব, বাট আসলে এগুলো ভার্ব না, এগুলো হচ্ছে নন ফাইনাইট ভার্ব। এগুলো কোনো অ্যাকশন দেয় না, কাজ করে না। এখানে অ্যাকশন দিচ্ছে ওই রিডিউস শব্দটা, সাবজেক্টের পরে যেটা থাকে। তো এই জেরান ইনফিনিটিভ পার্টিসিপল, এটা নিয়ে আমি পরে কথা বলবো, কারণ আজকে এগুলো বলতে গেলে আমার আর মডাল ভার্ব শেখানো হবে না। তো যেটা আমি বলছিলাম যে ভার্ব প্রধানত দুই প্রকার, একটা ফাইনাইট একটা নন ফাইনাইট। সহজ কথায় ফাইনাইট ভার্ব হচ্ছে যেটা সাবজেক্টের পরে বসে, নন ফাইনাইট ভার্ব হচ্ছে দেখতে ভার্বের মতো হলেও সেটা আসলে পার্টস অফ স্পিচ হিসেবে ভার্ব, ভার্ব হিসাবে কাজ করে না, কোনো অ্যাকশন দেয় না, সাবজেক্ট থেকে দূরে বসে, কোনো টেন্স মেনটেন করে না। এটা গেল এক নম্বর কথা। এইবার দেখেন এই ফাইনাইট ভার্ব আবার দুই প্রকার। ফাইনাইট ভার্ব আবার দুই প্রকার, একটাকে বলা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, আরেকটা হচ্ছে অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্ব। এবার দেখেন এই যে নন ফাইনাইট ভার্ব না, এটা তিন প্রকার। একটা হচ্ছে জেরান্ড, একটা হচ্ছে ইনফিনিটিভ, আরেকটা হচ্ছে পার্টিসিপল। পার্টিসিপল, পার্টিসিপল, জেরান্ড ইনফিনিটিভ পার্টিসিপল। আপনারা কি একটু মানে আপনাদের যদি কনফিউশন থাকে আমি ক্লিয়ার করে দিতে পারি, আমি কি একটু ক্লিয়ার করে দিব, হয়তো একটু টাইম বেশি লাগবে। যে জেরান্ড কি, ইনফিনিটিভ কি, পার্টিসিপল কি, দেখাবো একটু। Yes, sir. হ্যাঁ, Yes, sir. অনেকের এটা ক্লিয়ার কনসেপ্ট থাকে না, কিন্তু আমি এটা সহজে বুঝিয়ে দিতে পারি। দেখেন মনে করেন হি ইজ, কথাটা বোঝেন, ওয়াকিং অন দা রোড। ওয়াকিং অন দা রোড এর বাংলা অর্থ হচ্ছে সে রাস্তায় হাঁটছে। এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এখানে ইজটা অক্সিলারি ভার্ব, ওয়াকিংটা মেইন ভার্ব, মানে দুটোই কিন্তু ফাইনাইট ভার্ব। ওই যে বললাম না যে ফাইনাইট ভার্ব দুই প্রকার, একটা হচ্ছে প্রিন্সিপাল, একটা হচ্ছে অক্সিলারি। তাহলে তাহলে আহ এই যে ইজ, এটা অক্সিলারি, এই ওয়াকিং এটা প্রিন্সিপাল, মানে এখানে দুটোই ইজ ওয়াকিং ফাইনাইট ভার্ব। কথাটা বোঝেন কিন্তু, ফাইনাইট ভার্ব। এবার আমি যদি এইভাবে একটা সেন্টেন্স লিখি, আই স আ বয় ওয়াকিং অন দা রোড, এর বাংলা অর্থ হচ্ছে আমি একটা ছেলেকে রাস্তায় হাঁটতে দেখেছিলাম। একটা ছেলেকে দেখেছিলাম, ছেলেটা কি অবস্থায় ছিল, হাঁটন্ত অবস্থায় ছিল, হাঁটতে দেখেছিলাম। এই যে ওয়াকিংটা লিখলাম, এই ওয়াকিংটা ওই বয়কে মডিফাই করছে, বয়ের অবস্থাটা কি। এই ওয়াকিং এর আগে কোনো অ্যাম, ইজ আর অজয়ের নেই। এই ওয়াকিং দেখে বলতে পারবেন না এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস না পাস্ট কন্টিনিউয়াস না ফিউচার কন্টিনিউয়াস। এটা মূলত সটা মেইন ভার্ব, এটা পাস্ট ইনডিফিনিট টেন্সের সেন্টেন্স। এই ওয়াকিংটা হচ্ছে
একটা পার্টিসিপল, ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল, পার্টস অফ স্পিচ হিসেবে এটা একটা অ্যাজেক্টিভ। আর জেরান্ডটা কি? জেরান্ড হচ্ছে কাউকে মডিফাই করে না, স্থির অবস্থায় থাকে, সাবজেক্টের স্থানে অথবা একদম অবজেক্টের স্থানে থাকে। যেমন আমি যদি বলি যে ওয়াকিং ইজ আ গুড এক্সারসাইজ, গুড এক্সারসাইজ, এই যে ওয়াকিং ইজ আ গুড এক্সারসাইজ লিখলাম, এখানে ইজটা মূলত মেইন ভার্ব, এই ছাড়া আর কোনো ভার্ব নেই। ওয়াকিং মানে হাঁটা, হাঁটা একটা ভালো ব্যায়াম, হাঁটা একটা ভালো ব্যায়াম। এখন আপনি বলতে পারেন যে হাঁটা ইংরেজিতে ওয়াক, তাহলে আপনি ওয়াকিং কেন লিখলেন? আমি কি এটা লিখতে পারি না যে ওয়াক ইজ আ গুড এক্সারসাইজ, ওয়াক ইজ আ গুড এক্সারসাইজ ডাবল ইউ এল কে? পারি না। কেন জানেন? এর কারণ হচ্ছে আপনি যখন ওয়াক লিখবেন ওই ভার্বটা অ্যাক্টিভ থাকে। মনে করেন আমি যদি বলি ওয়াক, এর বাংলা অর্থ কি জানেন? হাঁটো, হাঁটা না, হাঁটো। ওই হাঁটকটাকে হাঁটা করতে হবে, মানে ওইটাকে ইনঅ্যাক্টিভ করতে হবে, ওই ভার্বটা কাজ করা শুরু করে দেয়। আমি যদি বলি ওয়াক, এটা অ্যাকশন দিচ্ছে, এটাকে অ্যাকশনে রাখলে হবে না, নন অ্যাকশন করে ফেলতে হবে, বুঝছেন? এই জন্য এরকম ওয়াকিং লেখা হয়। এইবার এই যে ওয়াকিং মানে হাঁটা একটা ভালো ব্যায়াম, ওয়াকিং ইজ আ গুড এক্সারসাইজ, এটা জেরান্ড পার্টস অফ স্পিচ হিসাবে নাউন। আই স এ বয় ওয়াকিং অন দা রোড, এই ওয়াকিংটা হচ্ছে পার্টিসিপল, মানে প্রেজেন্ট পার্টিসিপল। এই পার্টিসিপলের আবার তিনটা ভাগ আছে। সো এই ওয়াকিংটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল অ্যাজ এ পার্টস অফ স্পিচ অ্যাডজেক্টিভ। আর হি ইজ ওয়াকিং অন দ্য রোড, ওই ওয়াকিংটা কিন্তু মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব। এবার দেখেন ইনফিনিটিভটা কি? ওই যে জেরান্ড আর পার্টিসিপল আমি লিখলাম না, ওইটাকে, ওইটার পরিবর্তে ইনফিনিটিভ বসানো যায়। যেমন আই স এ বয় ওয়াকিং না বলে আমি যদি বলি টু ওয়াক অন দ্য রোড, একই কথা, ওয়াকিং ইকুয়াল টু ওয়াক, টু প্লাস ভিয়ন কে ইনফিনিটিভ বলে। ওয়াকিং ইজ আ গুড এক্সারসাইজ না বলে আমি যদি বলি টু ওয়াক ইজ আ গুড এক্সারসাইজ, এর মানে হচ্ছে হাঁটা একটা ভালো ব্যায়াম, এই টু ওয়াকটা হচ্ছে ইনফিনিটিভ। আই স এ বয় ওয়াকিং অন দ্য রোড না বলে আপনি বলতে পারেন আই স এ বয় টু ওয়াক অন দ্য রোড, এটাকে ইনফিনিটিভ বলে। মানে ইনফিনিটিভটাও ওই অ্যাডজেক্টিভ বা নাউন হিসাবে কাজ করে, এটা অবস্থানের উপর ডিপেন্ড করে। যেমন সেকেন্ড সেন্টেন্সে টু ওয়াক যেটা, ওইটা আমার পার্টস অফ স্পিচ হিসেবে অ্যাডজেক্টিভ হচ্ছে, আর মানে নাউন ফ্রেজ হচ্ছে সাবজেক্টের স্থানে, মানে থার্ড সেন্টেন্সে। বিষয়গুলো হচ্ছে এরকম, এগুলো একটু জটিল আছে কারণ এই পার্টিসিপলের আরো প্রকারভেদ আছে, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল। আমার ইউটিউবে একটা ক্লাস আছে এগুলোর উপর, ডিটেলস ক্লাস, আর আমি আপনাদের পরবর্তীতে দেখাবো। তো যাই হোক, এটা হচ্ছে নন ফাইনাইট ভার্বের পার্ট, মূলত নন ফাইনাইট ভার্ব দেখতে ভার্বের মতো, সাবজেক্ট থেকে দূরে বসে, বাট আসলে কোনো অ্যাকশন দেয় না, কোনো কাজ করে না। এখন দেখেন এই যে প্রিন্সিপাল ভার্ব, এই প্রিন্সিপাল ভার্ব আবার দুই প্রকার, একটা হচ্ছে ট্রানজিটিভ, একটা হচ্ছে ইনট্রানজিটিভ। তো ওইটা নিয়ে আর কথা বলবো না, আমার মেইনলি যেটা দরকার সেটা হচ্ছে অক্সিলারি ভার্ব। এই যে অক্সিলারি ভার্বটা আপনারা দেখছেন, এই অক্সিলারি ভার্ব মূলত দুই প্রকার আবার। এই ফাইনাইট ভার্ব দুই প্রকার, প্রিন্সিপাল, অক্সিলারি। এর ভিতর এই অক্সিলারি আবার দুই প্রকার, একটা হচ্ছে মডাল অক্সিলারি, মডাল অক্সিলারি, আর দুই নাম্বার হচ্ছে প্রাইমারি অক্সিলারি। সরি, আমার এক নম্বরে যাবে প্রাইমারি অক্সিলারি, এক নম্বর হচ্ছে প্রাইমারি অক্সিলারি, দুই নাম্বার হচ্ছে মডাল অক্সিলারি, মডাল অক্সিলারি। এই মডাল অক্সিলারির আরেকটা প্রকার হচ্ছে সেমি মডাল অক্সিলারি। এখন এই বিষয়গুলোকে আমি বলি। প্রাইমারি অক্সিলারি হচ্ছে আমার এই এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, ডু, ডাজ, ডিড, হ্যাভ, হ্যাজ, হ্যাড। বলুন তো কি বললাম? প্রাইমারি অক্সিলারি কোনগুলো? এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, ডু, ডাজ, ডিড, হ্যাভ, হ্যাজ, হ্যাড। প্রাইমারি অক্সিলারি ভার্ব গুলো মূলত যে 12টা টেন্স আছে, এই টেন্সের স্ট্রাকচার গুলোতে বসে থাকে। প্রাইমারি অক্সিলারি ভার্ব কোথায় বসে? টেন্সের স্ট্রাকচারে। আর মডাল অক্সিলারি কোনগুলো? ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, এগুলো হচ্ছে মডাল অক্সিলারি। মেইন মডাল বা মেজর মডাল হচ্ছে 9টি: ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট। এই 9টি হচ্ছে মেইন মডাল। এই মডেল গুলো কি করে? এরা কোনো টেন্সের স্ট্রাকচারে বসছে না, এরা নিজেরা আলাদা ক্যাটাগরির কিছু সেন্টেন্স তৈরি করছে। এরা মূলত পসিবিলিটি, প্রবাবিলিটি, অ্যাবিলিটি, অব্লিগেশন, রিকোয়েস্ট, এগুলো বোঝায়, এই সেন্স গুলো দেয়। আর সেমি মডেলটা কি? সেমি মডেল মানে অর্ধ মডেল, মানে সুডো মডেল, মানে এমন কিছু ভার্ব যে ভার্বের চেহারা প্রাইমারি অক্সিলারির মতো, কাজ করে মডেলের মতো। যেমন এম টু, ইজ টু, আর টু, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, কিছু ফ্রেজাল ভার্ব। হ্যাঁ, তো সবকিছু নিয়ে আমি ডিটেলসে কথা বলছি। এখন দেখেন এই প্রাইমারি অক্সিলারি ভার্ব গুলো যে টেন্সের স্ট্রাকচারে বসে, যখন টেন্সের স্ট্রাকচারে এগুলো বসে, তখন এরা অ্যাকচুয়াল কোনো মিনিং দেয় না, কোনো অর্থ দেয় না। কিন্তু মডাল ভার্ব কিন্তু অর্থ দেয়। মানে বোঝেন? মনে করেন ডু মানে কি? করা। হ্যাভ মানে কি? আছে। আমি যদি বলি আই ডু দা ওয়ার্ক, আই ডু দা ওয়ার্ক, এর বাংলা অর্থ কি জানেন? আমি কাজ করি। এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এই ডু কি কোনো অক্সিলারি ভার্ব? না, এটা কিন্তু মেইন ভার্ব, এটা কিন্তু মেইন ভার্ব। আমি যদি বলি আই হ্যাভ আ ওয়ার্ক,
এর মানে কি, আমার একটা কাজ আছে, এটা কিন্তু কোনো অক্সিলারি ভার্ব না, এটা কিন্তু মেইন ভার্ব। মানে এই হ্যাভ, হ্যাজ, হ্যাড, ডু, ডাজ, ডিড এগুলো মেইন ভার্ব হিসাবেও বসে। অক্সিলারি কাকে বলে, অক্সিলারি বা হেল্পিং আমরা কখন বলি, যখন অন্য একটা মেইন ভার্বের জন্য বসে, অন্য একটা মেইন ভার্বের পূর্বে বসে, তখনই সেটা অক্সিলারি হয়। তো যখন এটা অক্সিলারি হিসাবে বসে, হেল্পিং হিসাবে বসে, তখন অ্যাকচুয়ালি কোনো অর্থ দেয় না, জাস্ট নেগেটিভ বা ইন্ট্রোগেটিভ করার জন্য বসে, অর্থটা মেইন ভার্ব দেয়। যেমন আমি যদি এরকম একটা সেন্টেন্স আপনাকে বলি যে ডু ইউ লার্ন ইংলিশ, বলেন তো এই বাক্যটার ইংরেজি বাংলা কি? ডু ইউ লার্ন ইংলিশ, এই বাক্যটার বাংলা কিন্তু এরকম যে তুমি কি ইংরেজি শেখো, তুমি কি ইংরেজি শেখো। তাহলে আমরা তো জানি ডি ও ডু মানে করা, একারা করা। এই করা শব্দটি কি এই সম্পূর্ণ সেন্টেন্সে কোথাও প্রকাশ পাচ্ছে? পাচ্ছে না। লার্ন মানে শেখা, এইটাই প্রকাশ পাচ্ছে। তাহলে এটা কিসের জন্য বসছে? জাস্ট প্রশ্ন করার জন্য। এটা এখানে অক্সিলারি ভার্ব। বাট মেইন ভার্ব হিসাবে বসলে সেগুলোর অর্থ আছে, যে আই ডু দা ওয়ার্ক, আমি কাজ করি, আই হ্যাভ, আমার একটা কাজ আছে। কিন্তু আমি যদি বলি এইভাবে, আই হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। বাট আই হ্যাভ এ ওয়ার্ক, ওটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এখন এই যে বাক্যটা আমি বললাম, আই হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক, এই বাক্যটি কি? এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এখানে হ্যাভটা অক্সিলারি ভার্ব, ফিনিশটা মেইন ভার্ব। এই বাক্যের বাংলা অর্থ কি? আমি কাজটি শেষ করেছি, আমি কাজটি শেষ করেছি। এখন আমরা তো জানি হ্যাভ মানে সহায়কার আছে। তাহলে এই বাক্যের ভিতরে আছে বলে কোনো শব্দ কি আসছে? আমি যখন বাক্যটাকে ট্রান্সলেট করছি ইংলিশ থেকে বাংলায়, হ্যাভ মানে তো আছে, বাট আমি তো বলছি আমি কাজটি শেষ করেছি, আছে কি কখনো বলছি? ডু ইউ লার্ন ইংলিশ, আমি বলছি তুমি কি ইংরেজি শেখো, লার্ন মানে শেখা, ওই মেইন ভার্বটাই অর্থ দিচ্ছে। কিন্তু এখানে কোনো অক্সিলারি ভার্ব অর্থ দিচ্ছে না। মানে ডু, ডাজ, ডিড, হ্যাভ, হ্যাজ, হ্যাড, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার যখন অক্সিলারি ভার্ব হিসেবে বসে, টেন্সের স্ট্রাকচারে বসে, হেল্পিং ভার্ব হিসেবে, তখন দেয়ার ইজ নো মিনিং, এরা কোনো অর্থ দেয় না, এরা বাক্যকে নেগেটিভ বা ইন্ট্রোগেটিভ করার জন্যই বসে। বাট যখন এগুলো মেইন ভার্ব হিসেবে বসে, তখন তারা তাদের মতো করে নিজস্ব অর্থ দিতে পারে। কিন্তু এই ক্যান, কুড, মে, মাইট এরাও তো মেইন ভার্বের আগে বসে, এরাও তো হেল্পিং ভার্ব, বাট এরা অর্থ দেয়, এরা সেন্টেন্স বা বাক্যে মেজর রোল প্লে করে। যেমন আমি যদি বলি আই ক্যান প্লে ফুটবল, এর বাংলা অর্থ কি? আমি ফুটবল খেলতে পারি। ক্যান মানে পারা, প্লে মানে খেলা। দুটো ওয়ার্ডেরই অর্থ দিচ্ছে, অক্সিলারি ভার্বেরও অর্থ দিচ্ছে, মেইন ভার্বেরও অর্থ দিচ্ছে। বাট টেন্সের স্ট্রাকচারে যে প্রাইমারি অক্সিলারি ভার্ব গুলো বসায়, অক্সিলারি ভার্বের অর্থ দেয় না, মেইন ভার্বের অর্থ দেয়। ডু মানে করা, হ্যাভ মানে আছে, বি মানে হওয়া বা থাকা। এই অর্থগুলো কখন দিবে? যখন এই ডু, হ্যাভ বা বি ভার্ব নিজেরা মেইন ভার্ব হিসেবে বসে। অক্সিলারি ভার্ব হিসেবে বসলে এরা কোনো অর্থ দেয় না, অর্থটা ওদের পরে যে মেইন ভার্ব থাকে সেটাই অর্থ দেয়। বাট মডাল গুলো অক্সিলারি ভার্ব, মডাল ভার্ব গুলো অন্য একটা মেইন ভার্বের পূর্বে বসে, কিন্তু মডাল ভার্ব গুলো অর্থ দেয়। প্রত্যেকটা মডালের নিজস্ব অর্থ আছে, সেই অর্থটা আগে আমাকে জানতে হবে, শিখতে হবে, এবং সেই অর্থ অনুযায়ী সেন্টেন্স তৈরি হয়, সেন্টেন্স গঠন করতে হয়। কেউ কি কোনো কিছু বুঝতে পারছেন আমি কি বললাম? আমি কি আপনাদের কোনো কিছু বোঝাতে পারলাম? এই কথাগুলো, স্যার খুব ভালো। এই কথাগুলো কেউ বলে না। আপনি মডাল ভার্বের ক্লাস করতে যান যে কোনো টিচারের কাছে, ইউটিউব চ্যানেলে দেখেন, সবাই বলবে আজকে আমরা শিখবো ক্যানের ব্যবহার, কুডের ব্যবহার, ইউজ টু এর ব্যবহার, কুড হ্যাভ, শুড হ্যাভ মানে এরকম সেন্টেন্স হয়। কিন্তু এই ডিপ নলেজ কেউ দিবে না। আপনি এই যে ডিফারেন্সটা আপনাকে বুঝতে হবে, পার্থক্যটা বুঝতে হবে, কোন জায়গা থেকে এগুলো আসে, কোথায় কোন অক্সিলারি ভার্ব বসে, কে কোন সময় অর্থ দেয়, অর্থ দেয় না, এগুলো না বুঝলে কখনো নিজের মতো করে ক্রিয়েটিভ ওয়েতে, প্র্যাকটিক্যাল ওয়েতে ইংলিশে সেন্টেন্স তৈরি করা যায় না। ওই শুধু এটা প্লাস এটা প্লাস এটা এরকম হয়, এই যে হাজারো সেন্টেন্স করতে পারবেন, এইভাবে কখনো আপনি নিজেকে প্রশ্ন করে দেখবেন, কনফিডেন্টের সাথে ইংলিশ বলা যায় না। এই জন্য আমাদের দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর যেতে থাকে, তারপরে আমরা ইংরেজি শিখতে পারি না। বাট আমি যাদেরকে শেখাই, আমি অনেক পরিশ্রম করে শেখাই। আমার কাছে ক্লাস করতে গেলে আপনাকে ধৈর্য নিয়ে ক্লাস করতে হবে, কারণ ওই ছোট ছোট কন্টেন্টে কখনো ভাষা শেখা যায় না পরিপূর্ণভাবে। আমার 5 জন থাকুক, সেই 5 জন পরিপূর্ণভাবে শিখে যাক, তারা যেন আরো 10 জনকে, 5 জনকে শেখাতে পারে প্রপার ওয়েতে। আপনারা বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠান, বিভিন্ন টিচারের কাছে যাবেন, ক্লাস করবেন, দেখবেন, আর আমার এই ফ্রি ক্লাসগুলো করে যাবেন। যদি বেটার কিছু না পান আপনি তখন বলবেন। মনে রাখবেন, প্রতিষ্ঠান যত বড় তার ভিতরে তত বেশি ফাঁকা থাকে, দেখে আসবেন আপনারা। দেখেন, বোঝার চেষ্টা করেন। আমি জাস্ট এটাকে আমার পার্ট টাইমের মতো করে আমি করি, আমি একটা পার্মানেন্ট জবের ভিতরে আছি, আপনারা প্রত্যেকে জানেন, আমি আগে আমার সব পরিচয় সবকিছু দিয়েছি। আমি জাস্ট আমার ফ্রি টাইম বা লেজার টাইমে এই ক্লাসগুলো নিয়ে থাকি। কারণ আমি নিজে, আমি ইংলিশ ল্যাঙ্গুয়েজে অনার্স করছি, মাস্টার্স করছি পাবলিক ইউনিভার্সিটি থেকে, আইএলটিএস করছি, সেলটাস দিয়েছি। তো আমি পারি, আমি জানি, তো আমি বসে থাকবো কেন? আমি শেখাই, আমি এই নলেজটা ছড়িয়ে দেই সবার মাঝে। এগুলো তো ফ্রি ক্লাস, এই যে ক্লাসগুলো করছেন আমার তো পরিশ্রম হচ্ছে। এর জন্য তো আর আপনি 1 টাকাও আমাকে দিচ্ছেন না। আপনি যদি আমার কাছে ভর্তি না হন, আমি কি কখনো কাউকে বলি আপনি আসেন ভর্তি হন? যে ভর্তি আসে নিজের ইচ্ছাতেই ভর্তি হয়। কেউ দেখছেন আমি নিজে থেকে কাউকে মেসেজ দিচ্ছি যে আপনি ভর্তি হন? কোনোদিনও না, কোনোদিনও দেইনি।
কারণ আমার কাছে যারা আসে তারা এমনিতেই আসে। আমার কাছে ইউএসএ থেকে, ইউকে থেকে, সাইপ্রাস থেকে, হংকং থেকে, বাইরের বিভিন্ন কান্ট্রি থেকে প্রবাসী স্টুডেন্টরা পার্সোনাল ক্লাস করে। গত মাসে কানাডা থেকে 3 জন ক্লাস করছে 70,000 টাকা দিয়ে, পার্সোনাল ক্লাস। তো আমার তো স্টুডেন্টের অভাব হয় না, আমি একটা জবের ভিতরে আছি, আমার তো সমস্যা নাই। কিন্তু আমি চাচ্ছি আপনি শেখেন, আপনি জেনে যান, ল্যাঙ্গুয়েজটাকে আপনি ছড়িয়ে দেন। আমার কাছে কোর্স করে, আমি বলছি মাদারীপুর আমার একজন স্টুডেন্ট প্রতিষ্ঠান দিয়েছে, মইনুল নাম, দেখবেন। আর তার ফার্স্ট ব্যাচে 13 জন স্টুডেন্ট ছিল। আমার কাছে কোর্স করে আমাকে বলছে, স্যার আপনার এই টেকনিক ফলো করে আমার সেকেন্ড ব্যাচে 57 জন স্টুডেন্ট হয়েছে। চিটাগাং এ আমার স্টুডেন্ট কোচিং সেন্টার দিয়েছে, সিলেটে আছে। আমার নিজের অফলাইনে কোনো প্রতিষ্ঠান বা কোচিং নেই, আমি অফলাইনে পড়াই। সো যেটা বলছি, আমি যাদেরকে পড়াই, যাদেরকে শেখাই, যদি সে মনোযোগ দিয়ে শিখতে পারে, সে ইংলিশে মাস্টার হয়ে যেতে পারবে, এতটুকু আমি অ্যাসিওর করতে পারি। আমি সেভাবেই ডিপ নলেজটা অলওয়েজ দেওয়ার চেষ্টা করি। তো দেখেন, তাহলে আমি আপনাদের বোঝাতে পারলাম যে প্রাইমারি অক্সিলারি কি আর মডাল অক্সিলারি কি। এই অধ্যায়ে মডেলগুলো নিজস্ব অর্থ অনুসারে বাক্য গঠিত হবে, মডেলের পর ভার্ব বেস ফর্মে পড়বে, পরিবর্তন হবে না। অর্থাৎ আমরা যে প্রাইমারি অক্সিলারি ভার্ব গুলো বসাই, যেমন অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর, এগুলোর পরে ভার্বের সাথে আইএনজি বসে, হ্যাভ, হ্যাজ, হ্যাড, এগুলোর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম গুলো বসে। কিন্তু মডেলের ক্ষেত্রে এটা হয় না। টেন্সের স্ট্রাকচারে মেইন ভার্বের ফরম্যাট চেঞ্জ হয়, কখনো ভার্বের সাথে এস বা ইএস, ডি, ইডি, টিএন, আইএনজি এগুলো বসায়। কিন্তু মডেলের ক্ষেত্রে কি হচ্ছে, জাস্ট যে মডেলই হোক না কেন, ক্যান হোক বা কুড, মে হোক বা মাইট, শ্যাল হোক বা শুড, উইল হোক বা উড, মেইন ভার্বটা অলওয়েজ বেস ফর্মে থাকবে। কিন্তু আমার মডাল ভার্ব গুলো একটা মেজর রোল প্লে করে, এই জন্য আগে মডেলের অর্থগুলো আমাকে জানতে হবে। অর্থাৎ ক্যান মানে পারা, কুড মানে পারা অতীত অর্থে, হ্যাঁ, মে মানে সম্ভাবনা অর্থে পারা বোঝায়, মাইট পাস্ট অফ মে, হ্যাঁ, এরপর হচ্ছে শ্যাল ভবিষ্যৎকালের অক্সিলারি রূপে বোঝায়। এরপর দেখেন উড অতীত অভ্যাস অর্থে বসে, ইউজ টু এটা অতীত অভ্যাস অর্থে বসে। এগুলো অনেক বৈচিত্র্যময়, এই প্রত্যেকটা মডেলের উপর আবার আলাদা আলাদা ক্লাস আছে, আমি দেখাবো। এই উড যে শুধু অতীত অভ্যাস এরকম না, উড ফিউচার পসিবিলিটি বোঝাতে ব্যবহৃত হয়। শুড উচিত অর্থে বসে, ওট টু এটা উচিত অর্থে বসে, মাস্ট মানে অবশ্যই, নিড টু মানে প্রয়োজন, ডেয়ার টু মানে সাহস করা, উড বেটার বা র্যাদার মানে বরং, উচিত বা ভালোই, এই অর্থে বসে। সো এগুলোর প্রত্যেকটা ডিটেলস ব্যবহার আছে, বাট আগে আমরা অ্যাজ ইউজুয়াল এগুলোর প্রাইমারি যে ব্যবহার সেটা আমরা একটু জানবো, সেটা আমরা একটু শিখবো। তো প্রত্যেকে একটু এই জায়গাটাতে মনোযোগ দেন, একটু বোঝার চেষ্টা করেন, একটু নেওয়ার চেষ্টা করেন। আমি গত ক্লাসে আপনাদের টেন্স দেখিয়েছিলাম, টেন্স যেভাবে আমি শিখিয়েছিলাম এরকম টেবলের মাধ্যমে কম্পেয়ার করে করে, ওইভাবে প্র্যাকটিস করলে দ্রুত ডেভেলপ করা যায়। যেমন দেখেন, আই ক্যান স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতে পারি। আই কুড স্পিক ইংলিশ, আমি মেইন ভার্ব একটাই রাখবো, মডালের পরিবর্তন করি। আই কুড স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতে পারতাম, আমি ইংরেজি বলতে পারতাম। আই মে স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতেও পারি। মানে এটা হচ্ছে ক্যান আর মেয়ের ভিতরে অনেকে পার্থক্যটা বোঝে না। ক্যান হচ্ছে অ্যাবিলিটি বা সামর্থ্য অর্থে, মে হচ্ছে পসিবিলিটি বা সম্ভাবনা অর্থে। যেমন আমি যদি বলি আমি 10 কেজি ভার বহন করতে পারি, অর্থাৎ এখানে পারা কথাটাই বলছি যে আই ক্যান টেক 10 কেজি লোড, আমার সক্ষমতা আছে, ক্ষমতা আছে, অ্যাবিলিটি আছে, দম আছে, তাই পারি। আমি একটানা 20 মাইল দৌড়াতে পারি। আই ক্যান রান 20 মাইলস অ্যাট এ স্ট্রেস, এখানে পারা অর্থে ক্যানের ব্যবহার হচ্ছে। কিন্তু আমি যদি বলি আজ বৃষ্টি হতে পারে, তখন ক্যান না বলে আমি যদি এটা বলি যে ইট মে রেইন টুডে, আজ বৃষ্টি হতে পারে, এটা পসিবিলিটি বোঝাচ্ছে, সম্ভাবনা অর্থে। বৃষ্টি হতেও পারে, নাও পারে, সেটা তো আমার হাতে নেই। তো এখানে মেয়ের ব্যবহার করলে এটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট হয়। এখন আমি এই ভার্ব দিয়ে কিভাবে কোনটা ব্যবহার করব, যেমন আই ক্যান স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতে পারি। আই মে স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতে পারি। কখন ক্যানের ব্যবহার করবেন, কখন মেয়ের ব্যবহার করবেন স্পিক ভার্বের ক্ষেত্রে, বলতে পারেন কেউ? আমি ইংরেজি জানি, এই ল্যাঙ্গুয়েজটা সম্পর্কে আমার ধারণা আছে, কনসেপ্ট আছে, এই জন্য বলছি আই ক্যান স্পিক ইংলিশ। আমার সামর্থ্য আছে ইংলিশ ল্যাঙ্গুয়েজে কথা বলার, তাই আমি বলছি আই ক্যান স্পিক ইংলিশ। এটা আমার একটা স্কিল, এটা আমি ডেভেলপ করেছি। কিন্তু মেয়ে কখন ব্যবহার করতে পারি, যেমন আমি এখন আপনাদের সাথে ক্লাস নিচ্ছি, তাই না? আপনাদের এই যে মডেল ভার্বের উপর ক্লাসটা আমি নিচ্ছি, আমি তো বাংলায় কথা বলছি, আমি আপনাদের সামনে বাংলায় লেকচার দিচ্ছি। এখন আমি এই কথাটা আপনাদেরকে বলছি যে আমি তো এখন বাংলায় লেকচার দিচ্ছি, বা আমি তো এখন আপনাদের সাথে বাংলায় কথা বলছি, আমি কিন্তু এখন ইংরেজিতে কথা বলতে পারি। মানে হয়তো আমি এখন ইংরেজিতে এই লেকচার গুলো দিব, আমি যে বাংলায় কথা বলতেছি, বাংলায় লেকচার দিয়ে যাচ্ছি, আমি কিন্তু এখান থেকে মুভ করে শিফট অন হয়ে আমি ইংলিশে কথা বলতে পারি। এই যে একটা পসিবিলিটি, এখানে মূলত মেয়ের ব্যবহার হয়। নাও I may speak English in front of you. You all know that today in this class, I'm going to talk about practical use of modal and semi-modal auxiliary verb. Modal verbs play
a major role in the sentences. When you are going to make sentences using modal auxiliary verb, you don't need to add s, es, d, ed, or ing with the main verb, but you have to know the actual word meaning of every modal auxiliary verb. And if you have clear concept about modal auxiliary verb, you'll be able to speak and write in English very fluently. So you have to know all the structure of modal auxiliary verb if you want to be expert and fluent in English. So আমি এরকম বললাম যে আমি কিন্তু এইভাবে এখন ইংলিশে লেকচার দিতে পারি। তো তখন এই যে পারি মানে হয়তো দিব, এই পসিবিলিটি বা সম্ভাবনা অর্থে মূলত মে এর ব্যবহার হয়। মাইট পাস্ট অফ মে, আই মাইট স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতেও পারতাম। আই শ্যাল স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলবো। আই শুড স্পিক ইংলিশ, আমার ইংরেজি বলা উচিত। আই উইল স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলবো। আই উড স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতাম। আই ইউজ টু স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতে অভ্যস্ত ছিলাম। আই আউট টু স্পিক ইংলিশ, আমি ইংরেজি, আমার ইংরেজি বলা উচিত। এই ought টু মানে হচ্ছে উচিত, আবার শুড মানে উচিত। এখানে কিছু কিছু পার্থক্য আছে, যেমন ইন জেনারেলি কোনো কিছু করা উচিত শুডের ব্যবহার করি। আই শুড রিড বুক, আমার বই পড়া উচিত। আই শুড গো টু মার্কেট, আমার বাজারে যাওয়া উচিত। ought টু এর ব্যবহারটা কখন হয় জানেন? যখন পলাইটলি কোন একটা কাজ করা উচিত, কোন একটা কাজ করা কারো দায়িত্ব বা কর্তব্যের ভিতর থাকে, অর্থাৎ ডিউটি বা রেসপন্সিবিলিটি। যেমন আমার দেশের সেবা করা উচিত, এখানে শুড না বলে আমি যদি বলি আই ought টু সার্ভ মাই কান্ট্রি, এটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট হয়। আমার পিতামাতাকে মান্য করা উচিত, আই শুড অবে মাই প্যারেন্টস, এই শুড না বলে আমি যদি বলি আই ought টু অবে মাই প্যারেন্টস, এটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট হয়, বিকজ দ্যাট ইজ মাই ডিউটি, দ্যাট ইজ মাই রেসপন্সিবিলিটি। এরকম আর কি কিছু ছোট ছোট পার্থক্য আছে। আই মাস্ট স্পিক ইংলিশ, আমি অবশ্যই ইংরেজি বলবো। আই নিড টু স্পিক ইংলিশ, আমার ইংরেজি বলা প্রয়োজন বা দরকার। আই ডেয়ার টু স্পিক ইংলিশ, এর মানে হচ্ছে আমি ইংরেজি বলার সাহস করি, সাহস দেখাই। আই ডেয়ার টু, এখানে সুন্দরভাবে দেওয়া আছে। আমি ক্লাস শেষে পিডিএফ ফাইল রেকর্ডেড ক্লাস দিয়ে দিব, আপনারা একটু দেখে নেবেন। আই ক্যান স্পিক ইংলিশ, আই কুড স্পিক ইংলিশ, আই মে স্পিক ইংলিশ, আই শ্যাল স্পিক ইংলিশ, আই শুড স্পিক ইংলিশ, আই উড স্পিক ইংলিশ, আই মাস্ট স্পিক ইংলিশ। খুব সুন্দরভাবে দেওয়া আছে, এগুলো খুবই সিম্পল, খুবই ইজি। দেখেন একটু সাবজেক্ট, এরপর মডাল ভার্ব, এরপর মেইন ভার্বের বেস ফর্ম। আমি আবারও বলছি, যে মডালই হোক না কেন, মেইন ভার্বটা কিন্তু অলওয়েজ বেস ফর্মে হবে। হি ইউজ টু সুইম ইন দ্য রিভার ইন হিজ বয়হুড, সে শৈশবে নদীতে সাঁতার কাটতো। মাদার ইউজ টু রিসাইট হোলি কোরআন এভরি ডে, মা প্রত্যহ কোরআন পাঠ করতেন। হি কুড অ্যান্সার দ্য কোশ্চেন, সে প্রশ্নটার উত্তর দিতে পারত। হিমেল উড গো টু দ্য সিনেমা এট টাইমস, হিমেল মাঝে মধ্যে সিনেমা দেখতে যেত। ইউ শুড অবে ইউর প্যারেন্টস, তোমার পিতামাতাকে মান্য করা উচিত। সেইভাবে এটা হয়ে থাকে। এরপর দেখেন, একটু বোঝার চেষ্টা করেন। শুধু সেন্টেন্স তৈরি করলে হবে না, আমরা তো এভাবে সেন্টেন্স তৈরি করছি, তাই না? একটা সেন্টেন্সকে নেগেটিভ ইন্ট্রোগেটিভ, নেগেটিভ ইন্ট্রোগেটিভ এগুলো করতে হবে। তো সেটা কিভাবে সম্ভব? দেখেন, টেন্সের স্ট্রাকচারে যে কোনো সেন্টেন্সকে নেগেটিভ করার মেইন শর্ত হচ্ছে হেল্পিং বা অক্সিলারি ভার্ব। অর্থাৎ অক্সিলারি ভার্বের সাথে নট বসালে একটা বাক্য নেগেটিভ হয়। অক্সিলারি ভার্ব সাবজেক্টের আগে আনলে ইন্ট্রোগেটিভ হয়। ঠিক আছে? যেমন হি ইজ রাইটিং আ লেটার, সে একটা চিঠি লিখছে। আপনি যদি নেগেটিভ করেন, হি ইজন্ট রাইটিং আ লেটার, ইজ হি রাইটিং আ লেটার, এরকম। তো এখানে মডেল গুলো তো অক্সিলারি, তো জাস্ট এই মডেলের সাথে নট বসালে বাক্য নেগেটিভ হয়ে যাবে। এই মডেল গুলো সাবজেক্টের আগে আনলে বাক্য ইন্টারোগেটিভ হয়ে যাবে। যেমন আই কান্ট স্পিক ইংলিশ আর আই ক্যান নট স্পিক ইংলিশ, এর মানে কি? আমি ইংরেজি বলতে পারি না। আই কুডেন্ট রাইট আ লেটার, উই কুডেন্ট রাইট আ লেটার, আমরা চিঠি লিখতে পারতাম না। ইউ শুডেন্ট ড্র আ পিকচার, তোমার ছবি আঁকা উচিত না। হি উডেন্ট সিং আ সং, সে গান গাইতো না। শি মাইটেন্ট প্লে ফুটবল, সে ফুটবল নাও খেলতে পারতো। দে ওন্ট ক্লাইম্ব আ ট্রি, তারা গাছে উঠবে না। রানী মাস্ট, আই মিন মাস্ট নট ড্রাইভ আ কার, রানী অবশ্যই গাড়ি চালাবে না। অর্থাৎ আপনি যে সাবজেক্ট নিবেন, যে মডেল নিবেন, যে মেইন ভার্ব নিবেন, সেভাবেই সেন্টেন্স তৈরি হতে থাকবে। ইউ কান্ট ড্র পিকচার, তুমি ছবি আঁকতে পারো না। ইউ কুডন্ট ড্র পিকচার, তুমি ছবি আঁকতে পারতে না। ইউ শুডন্ট ড্র পিকচার, তোমার ছবি আঁকা উচিত না। ইউ উডন্ট ড্র পিকচার, তুমি ছবি আঁকতে না। ইউ মাস্টন্ট ড্র পিকচার, মাস্ট, ইউ মাস্ট ড্র পিকচার। মাস্ট নট, তোমার ছবি আঁকা উচিত না। আই শান্ট গো টু ঢাকা, আমি ঢাকা যাব না। হি ওন্ট ডু ইট,
সেটা করবে না। সো এইভাবে আর কি মডেলের সেন্টেন্স গুলো তৈরি হয়। দেখেন ফ্রি ক্লাস আর পেইড কোর্সের পার্থক্য এটাই, ফ্রি ক্লাসে ওয়ান ওয়ে কমিউনিকেশন থাকে, আমি পড়াচ্ছি আপনি জাস্ট দেখে যাচ্ছেন, আপনার কোনো কোশ্চেন থাকলেও আমি ওইভাবে নিতে পারছি না, আমি আনমিউট করে দিলে একসাথে সবাই কথা বলে উঠবে। বাট পেইড কোর্সে টু ওয়ে কমিউনিকেশন থাকে। যেমন এখানে অনেকের অনেক কনফিউশন থাকে, এই যে মাস্ট এরকম বলা যায় না, মাস্ট নট বলতে হয়। এই যে উড আর শুড পার্থক্যটা কি? এই যে শ্যাল, আই শান্ট গো টু ঢাকা বলছি, আর হি ওন্ট ডু ইট বলছি, হি এর সাথে শান্ট বসানো যায় না, কেন যায় না? এই ধরনের অনেক পার্থক্য আছে, অনেক প্রবলেম আছে, যেগুলো আপনাদের মনে কিন্তু কনফিউশন থেকেই যাচ্ছে। কিন্তু আমি যদি সব একদম ভেঙে 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 বলতে যাই, অনেক সময় চলে যাবে। তো কিভাবে সেটা আমি বলবো? কিন্তু ওই পেইড কোর্সে আসলে এগুলো কোশ্চেন ইনস্ট্যান্টরা করতে পারে, সেই কোশ্চেনের এগেনস্ট আমি উত্তর দিয়ে বিষয়গুলোকে ক্লিয়ার করে দিতে পারি। একজন কোশ্চেন করলে বাকি 10 জনের সমস্যাটার সমাধান হয়ে যায়, কারণ সবার ওই সেম প্রবলেম গুলোই থাকে। তো এটাই হচ্ছে পেইড কোর্সের বেনিফিট। আর টু ওয়ে কমিউনিকেশন না হলে একটা ভাষা কখনো শেখা যায় না। অনেকে বলে আপনার পেইড কোর্স আর ফ্রি কোর্সের পার্থক্য কি? পার্থক্য এটাই, সেখানে স্পিকিং করতে পারে, সেখানে কোশ্চেন অ্যান্সার পার্ট থাকে, আহ, অনেক ভালোভাবে ল্যাঙ্গুয়েজটাকে ডেভেলপ করতে পারে টিচারের সাপোর্টে থেকে। দেখেন, ক্যান আই প্লে ফুটবল, কোশ্চেন কিভাবে হচ্ছে, আমি কি ফুটবল খেলতে পারি? কুড উই ডিসকাস অ্যাবাউট দ্য ম্যাটার, আমরা কি বিষয়টা আলোচনা করতে পারতাম? উড ইউ সুইম ইন দ্য রিভার, তুমি কি নদীতে সাঁতার কাটতে? মাস্ট হি ড্র পিকচার, সে কি অবশ্যই একটি ছবি আঁকবে? মে শি রাইট আ লেটার, সে কি একটা চিঠি লিখতে পারে? শুড দে স্পিক ইন ইংলিশ, তাদের কি ইংরেজি বলা উচিত? উইল রানী ডু দ্য ওয়ার্ক, রানী কি কাজটি করবে? তো এইভাবে সেন্টেন্স গুলো হবে, আপনি একটু দেখবেন কিভাবে নেগেটিভ হয়, কিভাবে ইন্টারোগেটিভ হয়। এগুলো খুবই সিম্পল, জাস্ট হেল্পিং ভার্বের সাথে নট বসলে বাক্য নেগেটিভ হবে, হেল্পিং ভার্ব সাবজেক্টের আগে নিয়ে আসলে বাক্য ইন্টারোগেটিভ হবে। এখন যে কথাটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে, এই প্রত্যেকটা মডেল, আমার কথাটা একটু বোঝার চেষ্টা করেন, এই যে মডেল ভার্ব গুলো আপনারা দেখছেন, এই প্রত্যেকটা মডেলের আলাদা আলাদা ক্লাস আছে, প্রত্যেকটা মডেলের উপর। প্রত্যেকটা মডেল অনেক বৈচিত্র্যময়। এখানে এতক্ষণ যেটা দেখালাম, অ্যাকচুয়াল যে অর্থটা দেয় সেই অর্থটা এখানে লেখা আছে। কিন্তু টেন্সের যেমন 12টা স্ট্রাকচার আছে না, এই মডেল ভার্ব গুলো ওই টেন্সের স্ট্রাকচারের সাথে মিল রেখে কিছু স্ট্রাকচার থাকে। যেমন আমি যদি প্রত্যেকটা মডেলের কথা, আচ্ছা এখান থেকে একটু বলি। মনে করেন আমরা জানি যে ক্যান মানে পারা, একটু বোঝার চেষ্টা করেন, ক্যান মানে কি জানি? পারা। কিন্তু এই ক্যানের আবার অনেকগুলো ব্যবহার আছে। কেমন সেটা দেখেন, এখানে 4টা স্ট্রাকচার বলছে। স্ট্রাকচার ওয়ান, ক্যান প্লাস ভার্বের বেস ফর্ম যেটা অ্যাবিলিটি বোঝায়। স্ট্রাকচার টু, ক্যান বি প্লাস নাউন হতে পারে বোঝায়। ক্যান বি প্লাস পজিশন থাকতে পারে বোঝায়। ক্যান হ্যাভ প্লাস পজিশন কোনো কিছু অধিকারে থাকতে পারে বোঝায়। ক্যান হচ্ছে একটি মডাল ভার্ব, ক্যান বিভিন্ন জায়গায় বসে ভিন্ন অর্থ প্রদান করে। যেমন দেখেন, অ্যাবিলিটি অর্থে আই ক্যান ডু দ্য ওয়ার্ক, আমি কাজটা করতে পারি। আই ক্যান প্লে ক্রিকেট, আমি ক্রিকেট খেলতে পারি। আই ক্যান রান 20 মাইলস অ্যাট এ স্ট্রেচ, আমি একটানা 20 মাইল দৌড়াতে পারি। আই ক্যান স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতে পারি। অর্থাৎ অ্যাজ ইউজুয়াল কোন একটা কাজ কেউ করতে পারে, এটা ক্যানের জেনারেল ইউজ, যেটা আমরা জানি। এবার দেখেন, বোঝার চেষ্টা করেন, এই ক্যান শব্দটি আবার রিকোয়েস্ট, পারমিশন বা সাজেশন অর্থে ব্যবহৃত হয়। মানে এই এই মডেল ভার্ব গুলো বৈচিত্র্যময়। এখানে আপনার ভুলে যেতে হবে যে ক্যান মানে পারা, বলেন তো কি বললাম? আপনার ভুলে যেতে হবে যে ক্যান মানে পারা। আপনাকে এইটা মনে রাখতে হবে, এই ক্যান অনুরোধ করা অর্থে, অনুমতি দেওয়া অর্থে, পরামর্শ দেওয়া অর্থে ব্যবহৃত হচ্ছে। মানে দেখেন, ক্যান ইউ গিভ মি আ গ্লাস অফ ওয়াটার, তুমি কি আমাকে এক গ্লাস পানি দিতে পারবে? ক্যান ইউ সিট বিসাইড মি, তুমি কি একটু আমার পাশে বসবে? ক্যান ইউ টেল মি অ্যাবাউট ইউর লাইফ স্টোরি, তোমার জীবনের গল্পটি আমাকে বলবে? ক্যান ইউ গো উইথ মি এট লাঞ্চ, আমার সাথে লাঞ্চে যাবে? রিকোয়েস্ট করে বলছে। এখন আপনি বলতে পারেন এই যাবে যাবে বলছেন, এটা তো আমরা উইল দিয়ে বলতে পারি, যে উইল ইউ গো উইথ মি এট লাঞ্চ, উইল ইউ টেল মি অ্যাবাউট ইউর লাইফ স্টোরি, উইল ইউ সিট বিসাইড মি। কেন ক্যান বলতে হবে? দেখেন, উইল ইউ সিট বিসাইড মি, তুমি কি আমার পাশে বসবে, এটা ডিরেক্টলি বলা। ক্যানের ব্যবহারটা কোথায় হয়? আমরা যদি ক্যান মানে পারা, কিন্তু ক্যান ইউ সিট বিসাইড মি মানেও তুমি কি আমার পাশে বসবে। কেন এটা হচ্ছে, কখন হচ্ছে? দেখেন, ইংলিশ একটা ল্যাঙ্গুয়েজ, একটা ভাষা, এটা স্ট্রাকচারের উপর সবসময় ডিপেন্ড করে না, এটা ডিপেন্ড করে সিচুয়েশনের উপর। আপনি যাকে কথাটা বলছেন যে তুমি কি আমার পাশে বসবে, এই কথার টোনটা কেমন, আপনার ভয়েসটা কেমন, আপনি কি তাকে অনুরোধ করে বলছেন, তাহলে আপনাকে ক্যানের ব্যবহারই করতে হবে, উইল না। তুমি কি একটু আমার পাশে বসবে? ক্যান ইউ সিট বিসাইড মি, তোমার জীবনের গল্পটি আমাকে বলবে? ক্যান ইউ টেল মি অ্যাবাউট ইউর লাইফ স্টোরি, তুমি কি আমার সাথে একটু লাঞ্চে যাবে? ক্যান ইউ গো উইথ মি এট লাঞ্চ। ক্যান একটা ইনফর্মাল ওয়ার্ড দেয়, অর্থাৎ
কারোর সাথে তুই তোকারি বা তুমি আমি করে কথা বলতে ক্যানের ব্যবহারটা হয়। আপনার ফ্রেন্ড সার্কেল বা বয়সের ছোট বন্ধু বান্ধব, এখানে ক্যানের ব্যবহার হয়। এছাড়া এই রিকোয়েস্ট, পারমিশন বা সাজেশনের জন্য ক্যানের পাশাপাশি আরো দুইটা ভার্বের ব্যবহার হয়, সেটা হচ্ছে উড এবং কুড। প্রত্যেকেরই কিন্তু নিজস্ব মিনিং আছে। কুড পাস্ট অ্যাবিলিটি বোঝায়, উড পাস্ট হ্যাবিট বোঝায়, কিন্তু এগুলো এই রিকোয়েস্ট বা পারমিশনের জন্য বসে। বাট উড বা কুড পলাইটনেস ক্রিয়েট করে। আপনার থেকে বয়সে বড় বা কাউকে সম্মান করা অর্থে আপনা আপনি করে কথা বলতে উড বা কুডের ব্যবহার হয়। মানে এই ক্যানের পরিবর্তে আমি যদি বলি উড ইউ গিভ মি আ গ্লাস অফ ওয়াটার আর কুড ইউ গিভ মি আ গ্লাস অফ ওয়াটার, আপনি কি আমাকে এক গ্লাস পানি দিবেন? কুড ইউ সিট বিসাইড মি, আপনি কি আমার পাশে বসবেন? উড ইউ টেল মি অ্যাবাউট ইউর লাইফ স্টোরি, আপনার জীবনের গল্পটি আমাকে বলবেন? উড ইউ গো উইথ মি এট লাঞ্চ আর কুড ইউ গো উইথ মি এট লাঞ্চ, আপনি কি আমার সাথে লাঞ্চে যাবেন? ক্যান ইউ গো উইথ মি এট লাঞ্চ, তুমি কি আমার সাথে লাঞ্চে যাবে? তাহলে আমি কি বললাম? ক্যান, কুড এবং উড এদের নিজস্ব অর্থ থাকা সত্ত্বেও এই তিনটা ভার্ব রিকোয়েস্ট, পারমিশন বা সাজেশনের জন্য ব্যবহৃত হয়। অনুরোধ, অনুমতি বা পরামর্শ দেওয়ার অর্থে। ক্যান ব্যবহার করলে তুমি আমি করে সম্পর্ক এমন কারোর সাথে ইউজ করা যায়। আর কুড বা উড ব্যবহার করা যায় ফর্মালি বা পলাইটনেস অর্থে। এই হচ্ছে বিষয়। এবার দেখেন স্ট্রাকচার টু, ক্যান বি প্লাস নাউন। এই কাঠামোটি দ্বারা হতে পারে বোঝায়, মানে এখানে ক্যানটা হচ্ছে অক্সিলারি ভার্ব, বিটা মেইন ভার্ব। বি এর বাংলা অর্থ হচ্ছে হওয়া। যেমন হি ক্যান বি আ ডক্টর, সে একজন ডাক্তার হতে পারে। হি ক্যান বি আ মিনিস্টার, সে একজন মন্ত্রী হতে পারে। হি ক্যান বি আ ফ্রিল্যান্সার, সে একজন ফ্রিল্যান্সার হতে পারে। হি ক্যান বি আ গুড টিচার, সে একজন ভালো শিক্ষক হতে পারে। এখানে বি এর মানে কি? হওয়া। এই বি এর আরেকটা অর্থ আছে, সেটা হচ্ছে থাকা। যদি এক্সটেনশনে পার্সন বা নাউন থাকে তাহলে বি এর মানে হওয়া। যদি প্লেস থাকে বা অ্যাডভার্ব থাকে তাহলে বি এর মানে থাকা। যেমন বোঝার চেষ্টা করেন, সাবজেক্ট প্লাস ক্যান বি প্লাস পজিশন। এই কাঠামোটি দ্বারা কারো কোথাও অবস্থান হতে পারে বোঝায়। যেমন হি ক্যান বি এট দ্য মার্কেট নাও, সে এখন বাজারে থাকতে পারে। সে এখন বাজারে থাকতে পারে। রুমা ক্যান বি অ্যাট স্কুল নাও, রুমা এখন স্কুলে থাকতে পারে। মাই ফাদার ক্যান বি ইন দ্য অফিস, আমার বাবা এখন অফিসে থাকতে পারে। মাই ফাদার ক্যান বি ইন দ্য অফিস, আমার বাবা এখন অফিসে থাকতে পারে। এবার দেখেন স্ট্রাকচার ফোর, সাবজেক্ট প্লাস ক্যান হ্যাভ প্লাস পজিশন। এই কাঠামোটি দ্বারা কারো অধিকারে কোনো কিছু থাকতে পারে বোঝায়। অধিকার, যেমন শি ক্যান হ্যাভ আ গার্ডেন ইন দ্য ভিলেজ, তার গ্রামে একটা বাগান থাকতে পারে। হি ক্যান হ্যাভ আ কার, তার একটা গাড়ি থাকতে পারে। রুমা ক্যান হ্যাভ আ বিউটিফুল মোবাইল, রুমার সুন্দর একটা মোবাইল থাকতে পারে। অর্থাৎ বি মানেও থাকা, হ্যাভ মানেও থাকা। পার্থক্যটা কি জানেন? বি হচ্ছে সাবজেক্ট নিজে কোনো একটা জায়গায় থাকে, সাবজেক্ট নিজে। আর হ্যাভ হচ্ছে সাবজেক্টের অধিকারে কোনো কিছু থাকে বা মালিকানায় কোনো কিছু থাকে। ঠিক আছে? তো এইভাবে এই যে ক্যানের যে ডিটেলস ব্যবহার, এগুলো তো একটা ক্লাসে হয় না। এটা প্রত্যেকটা চ্যাপ্টারের উপর, প্রত্যেকটা মডেলের উপর আমার এখানে আলাদা আলাদা ক্লাস আছে, আলাদা আলাদা সেশন আছে। দেখেন আমি যদি আরেকটা ভার্ব আপনাকে দেখাই, আমি জাস্ট ডিরেক্টলি এই শুডের কাছে চলে আসি, তাহলে টাইম কম লাগবে। একটু বোঝার চেষ্টা করেন। এই যে শুড ভার্বটা, এখানে অনেক কনফিউশন আছে। এই শুডের অনেকগুলো ফর্ম আছে, জাস্ট এটা একটু দেখেন। মডেল নিয়ে যদি কারো কনফিউশন থাকে তাহলে এইখানেই থাকে। জাস্ট 10 মিনিট আমাকে টাইম দিবেন, মনোযোগ দিয়ে দেখবেন, ধৈর্য রাখবেন। আমি আপনাদের একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো এখন, বা দেখিয়ে দিব। দেখেন, ইউজেস অফ মডাল ভার্ব শুড। এই শুড শুধু উচিত অর্থে বসে না। এই শুডের যে ফাংশনটা একটু বোঝার চেষ্টা করেন, একটু বোঝার চেষ্টা করেন। সেটা হচ্ছে, শুড হচ্ছে একটি গুরুত্বপূর্ণ মডাল অক্সিলারি ভার্ব যার অর্থ উচিত। সাধারণত উচিত অর্থে এর অনেকগুলো ব্যবহার হয়ে থাকে। শুডের যে ব্যবহারগুলো আছে তা হচ্ছে শুড, শুড বি, শুড হ্যাভ বিন। দেখেন কতগুলো ফর্ম এক শুডের। শুড, শুড বি, শুড হ্যাভ বিন। এবার একটু বোঝার চেষ্টা করেন, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার। শুড মানে আমরা জানি উচিত, সাবজেক্ট প্লাস শুড প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট। যেমন আই শুড গো নাও, আমার এখন যাওয়া উচিত। ইউ শুড ওয়ার্ক হার্ড, তোমার কঠোর পরিশ্রম করা উচিত। দে শুড কাম টুমরো, তাদের আগামীকাল আসা উচিত। হি শুড ডু দ্য ওয়ার্ক, তার কাজটি করা উচিত। এখানে অ্যাজ ইউজুয়াল শুডের যে ব্যবহার সেটা। আবার দেখেন, শুডের শুড বি প্লাস নাউন মানে হচ্ছে হওয়া বা থাকা উচিত। মনে রাখবেন, বি এর পরে যদি প্লেস থাকে বা অ্যাডভার্ব থাকে তাহলে বি এর মানে থাকা। আর যদি পার্সন বা নাউন থাকে তাহলে বি এর অর্থ হওয়া। যেমন মিনা শুড বি অ্যাট হোম নাও, মিনার এখন বাড়িতে থাকা উচিত। হি শুড বি লন্ডন নাও, তার এখন লন্ডনে থাকা উচিত। এখানে একটা ইন হবে। আই শুড বি ইয়োর ফ্রেন্ড,
আমার তোমার বন্ধু হওয়া উচিত, ইউ শুড বি মাই ফ্রেন্ড, তোমার আমার বন্ধু হওয়া উচিত। এবার দেখেন সাবজেক্ট প্লাস শুড বি প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট, এর মানে হচ্ছে কোনো কাজ করতে থাকা উচিত। তাহলে কতগুলো অর্থে এটা আসতেছে দেখেন। ইরফান শুড বি রিডিং নিউজ পেপার নাও, ইরফানের খবরের কাগজ পড়তে থাকা উচিত। রহিম শুড বি ইটিং নাও, রহিমের খেতে থাকা উচিত। শিল্পী শুড বি ওয়াচিং নাও, শিল্পীর দেখতে থাকা উচিত। আবার দেখেন শুড বি প্লাস ভি থ্রি ভার্বের পাস্ট পার্টিসিপল, এটা মূলত প্যাসিভ ভয়েস। গার্ডেন শুড বি ওয়াটার্ড, নিউজ পেপার শুড বি রেড, রাজু শুড বি সেন্ট। এই যে ফাংশন গুলো, এগুলো কি আপনি জানেন? এগুলো কি আপনি বোঝেন? এগুলো যদি আপনি না বোঝেন, না জানেন, এই ধরনের কথা বাংলায় আপনি হয়তো বিভিন্ন কনভারসেশনে বলবেন, বাট ইংলিশে বলতে পারবেন না, এই প্র্যাকটিস না থাকার কারণে। তাহলে প্র্যাকটিসটা কি বা কিভাবে হবে, আমি একটা ব্ল্যাঙ্ক পেজ আপনাদের দেখিয়ে দিই। মানে এইটা যদি কেউ বুঝে নিতে পারে বা ধরে রাখতে পারে, তার মডেল নিয়ে কোনো সমস্যা থাকবে না। জাস্ট 10টা মিনিট আমার সাথে থাকবেন, আমাকে দিবেন। দেখেন এটা আমি মডেলের ডিপ অ্যানালাইসিসটা করছি কিন্তু, যেটা কেউ আপনাকে করে দেখাবে না। মডেলের ডিটেলস ব্যবহারটা আমি বলছি, যেটা কেউ আপনাকে বলবে না। তো প্রত্যেকে মনোযোগ দিয়ে একটু দেখার চেষ্টা করেন। মডেলের ডিটেলস ব্যবহারটা আমি বলছি, খুবই ভালোভাবে দেখেন, খুবই ভালোভাবে এটা বোঝার চেষ্টা করেন। দেখেন এই শুট দিয়েই দেখায়, এই শুট দিয়ে যদি আপনি বুঝতে পারেন, অন্য সবগুলো আপনি বুঝে নিতে পারবেন। সো ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হ্যাঁ, বোঝার চেষ্টা করেন, খুবই ভালোভাবে বুঝবেন। মনে করেন আমি বললাম হি শুড ডু দা ওয়ার্ক, এর বাংলা অর্থ কি বলেন তো? তার কাজটা করা উচিত। এটা শুডের জেনারেল ব্যবহার, এটাই আমরা জানি যে শুডের ব্যবহার এরকম। হি শুড ডু দা ওয়ার্ক, তার কাজটা করা উচিত। এই বাক্যটাকে রিভার্স করা যায়, যেটাকে বলে প্যাসিভ ভয়েস। আমি আগামীকাল আপনাদের প্যাসিভের উপর একটা মাস্টার্স ক্লাস নিব, যেটা খুবই গুরুত্বপূর্ণ। বাই ছাড়া প্যাসিভের ব্যবহার কেউ মিস করবেন না, প্রত্যেকে জয়েন করবেন 5th ক্লাসে। এতটা গুরুত্বপূর্ণ, ইউ ক্যান নট ইমাজিন দ্যাট, যে এটার কতটা বেশি ব্যবহার হয় ইংলিশ ল্যাঙ্গুয়েজে। তো দেখেন হি শুড ডু দা ওয়ার্ক, তার কাজটা করা উচিত। এইটাকে রিভার্স করা যায়, যেমন দা ওয়ার্ক শুড বি ডান, এর বাংলা অর্থ হচ্ছে এই কাজটি করা উচিত, এই কাজটি করা উচিত। মানে এক শুডের কতগুলো ব্যবহার আছে একটু দেখেন, কতগুলো ফর্মে এটা ব্যবহার হতে পারে। আবার দেখেন ই শুড বি আ ডক্টর, এর মানে হচ্ছে তার একজন ডাক্তার হওয়া উচিত। মানে শুড বি এর পরে আমি নাউন বসালাম, তার একজন ডাক্তার হওয়া উচিত। আবার দেখেন হি শুড বি অ্যাট হোম, তার বাড়িতে থাকা উচিত। প্লেসের আগে অ্যাট অথবা ইন প্রেপোজিশনের ব্যবহার করতে হয়। তুলনামূলক ছোট জায়গার আগে অ্যাট, বড় জায়গার আগে ইন। আগে একটু দেখেন, তারপর আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি। হি শুড বি অ্যাট হোম। আবার দেখেন হি শুড বি ডুইং দা ওয়ার্ক, এর বাংলা অর্থ হচ্ছে তার কাজটি করতে থাকা উচিত। হি শুড বি ডুইং দা ওয়ার্ক, তার কাজটি করতে থাকা উচিত। তাহলে এক শুড বি এর দেখেন কতগুলো ব্যবহার আমি করলাম। মানে শুড বি এর পর ভার্বের পাস্ট পার্টিসিপল বসালাম, শুড বি এর পর নাউন বসালাম, শুড বি এর পর অ্যাডভার্ব বসালাম, শুড বি এর পর ভার্বের সাথে আইএনজি এটা বসালাম। মানে এটা কতটা ডিফারেন্ট। এটা কখন হয় জানেন? আমাদের ফিউচার কন্টিনিউয়াস টেন্স আছে না, কাকে বলে? ভবিষ্যতে কেউ কোনো কাজ করতে থাকবে, হতে থাকবে বা চলতে থাকবে। যেমন আমি কাজটা করতে থাকবো, আই উইল বি ডুইং দা ওয়ার্ক। এই উইল এর পরিবর্তে জাস্ট শুডটা বসানো। তাহলে শুড বসালে অর্থটা কেমন হয়ে যাচ্ছে, যে আমার কাজটা করতে থাকা উচিত। হি শুড বি ডুইং দা ওয়ার্ক, তার কাজটি করতে থাকা উচিত। এবার দেখেন হি শুড হ্যাভ আ কার, এখানে হ্যাভটা মেইন ভার্ব, তার একটা গাড়ি থাকা উচিত। দেখেন কতগুলো ব্যবহার হয়। হি শুড, মানে বি থেকে আমি হ্যাভে মুভ করছি এখন। হি শুড হ্যাভ ডান দা ওয়ার্ক, এর বাংলা অর্থ তার কাজটা করা উচিত ছিল। এটা পারফেক্ট টেন্সের একটা সেন্স দেয়। এর বাংলা অর্থ কি জানেন? তার কাজটা করা উচিত ছিল। এখন অনেকে বলতে পারেন মডেলের পর বললেন যে ভার্বের বেস ফর্ম বলবে, তাহলে কেন ডুইং হচ্ছে, কেন ডান হচ্ছে? দেখেন মডেলের পর ভার্বটা বেস ফর্মেই আছে। মডেল কোনটা? শুড। শুডের পর দেখেন হ্যাভই আছে। তাহলে হ্যাভটা কি? বেস ফর্মের ভার্ব। শুডের পর দেখেন বি আছে, বিটা কি? বেস ফর্মের ভার্ব। পরিবর্তন হচ্ছে তারপরে গিয়ে, বুঝতে পারছেন? তো এগুলো হচ্ছে মূলত টেন্সের যে ফাংশনটা, ওই ফাংশনে এগুলো কাজ করে। কিভাবে কাজ করে আমি বলছি, একটু ওয়েট করেন। এরপর দেখেন
হি শুড হ্যাভ ডান দ্য ওয়ার্ক, এইটাকে আবার রিভার্স করা যায়, যেমন দ্য ওয়ার্ক শুড হ্যাভ বিন ডান, এর বাংলা অর্থ হচ্ছে এই কাজটা করা উচিত ছিল। হি শুড হ্যাভ ডান দ্য ওয়ার্ক মানে তার কাজটি করা উচিত ছিল, আর এই ওয়ার্ডের অর্থ হচ্ছে এই কাজটি করা উচিত ছিল, এই কাজটি করা উচিত ছিল। আবার দেখেন, হি শুড হ্যাভ বিন আ ডক্টর, এটা পারফেক্ট টেন্সের একটা সেন্স, এর অর্থ হচ্ছে তার একজন ডাক্তার হওয়া উচিত ছিল। এই যে লিখলাম না, হি শুড বি আ ডক্টর, এটা ইনডিফিনিট টেন্সের সেন্স, যে তার ডাক্তার হওয়া উচিত। আর এটা পারফেক্ট টেন্সের, যে হি শুড হ্যাভ বিন আ ডক্টর, তার ডাক্তার হওয়া উচিত ছিল। আবার আমি যদি বলি হি শুড হ্যাভ বিন অ্যাট হোম, তার বাড়িতে থাকা উচিত ছিল। আবার আমি যদি বলি হি, দেখেন পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আছে না, কোন একটা কাজ মানে লং টাইম ধরে কেউ করছে, লং টাইম ধরে করছিল, লং টাইম ধরে করতে থাকবে বা হতে থাকবে, পারফেক্ট কন্টিনিউয়াস যাকে বলা হয়। যেমন হি শুড হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক, এটাকে বলা হয় পারফেক্ট কন্টিনিউয়াস। মানে এটা কোন সেন্সে বসে জানেন? মনে করেন আপনি ইংরেজি শিখতেছেন, বোঝেন, আমরা শুধু এই স্ট্রাকচার শিখবো না, প্র্যাকটিক্যালি যদি আমি বলি আপনারা বুঝতে পারবেন। মনে করেন আপনি ইংরেজি শিখতেছেন, এখন আপনি কোনো মতেই ল্যাঙ্গুয়েজটা ভালোভাবে শিখতে পারছেন না, কোনো মতেই ভালোভাবে কাভার করতে পারতেছেন না। এখন আমি আপনার টিচার, টিচার হিসেবে আমি আপনাকে অ্যাডভাইস দিচ্ছি যে আপনি তো ইংলিশটা শিখছেন, বাট হাল ছেড়ে দিয়েন না। যতদিন না পর্যন্ত আপনি ডেভেলপ করতে পারেন, যতদিন না পর্যন্ত আপনি ফ্লুয়েন্ট হতে পারেন, এই ল্যাঙ্গুয়েজটা আপনার শিখতে থাকা উচিত। আপনার প্রতিদিন ইংরেজি প্র্যাকটিস করতে থাকা উচিত। এই যে বাংলা কথাটা বললাম না, করতে থাকা উচিত, শিখতে থাকা উচিত, মানে অনেকটা সময় নিয়ে এটা শিখতে থাকা উচিত। এই যে পিরিয়ড অফ টাইম যদি আসে, তখন বাক্যটা এরকম হয়, ইউ শুড হ্যাভ বিন লার্নিং ইংলিশ আনটিল ইউ ডেভেলপ দিস ল্যাঙ্গুয়েজ, আনটিল ইউ বি ফ্লুয়েন্ট ইন ইংলিশ, ইউ শুড হ্যাভ বিন প্র্যাকটিসিং ইংলিশ, ইউ শুড হ্যাভ বিন এক্সারসাইজিং ইংলিশ। আমার কথা বুঝতে পারছেন? এটা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের সেন্স। এই দেখেন, এই যে একটা বাক্য আমি লিখলাম, দ্য ওয়ার্ক শুড হ্যাভ বিন ডান, কেউ হয়তো এই বাক্যের প্র্যাকটিক্যাল ব্যবহারটা বুঝতে পারছেন না, একজনও বুঝতে পারছেন না। এই বাক্যের বাংলা অর্থ এরকম যে এই কাজটি করা উচিত ছিল। কিন্তু আমি যদি একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল আপনাকে দেই, যেগুলো আমার আমার পেইড কোর্সের মানে ফাইলগুলোতে আছে, কনভারসেশন গুলো, এগুলো দিয়ে, কেমন সেটা জানেন? মনে করেন, কথাটা বোঝেন, আপনার একটা মেয়ে, আপনার একটা মেয়ে আছে, বিয়ে দিলেন, বোঝার চেষ্টা করে, আপনার মেয়ের বিয়েতে আপনার কাছের রিলেটিভসদের আপনি ইনভাইট করেননি, দাওয়াত করেননি, আপনি দাওয়াত করেননি। এখন তারা আপনাকে গালাগালি করছে, খারাপ কথা বলছে, যে মেয়েটাকে বিয়ে দিল, আমাদের জানালো না, আমাদের একটু দাওয়াত দিল না, বলে না এরকম? আমার কথাগুলো বোঝেন, প্র্যাকটিক্যালি বোঝেন। এখন আপনি এইভাবে একটা কথা বলছেন যে আমার মেয়ের বিয়েতে ওদেরকে দাওয়াত দেওয়া উচিত ছিল, ওদেরকে নিমন্ত্রণ করা উচিত ছিল, ওদের তো নিমন্ত্রণ করা হয়নি। এটা ইংলিশ কি জানেন? তাদের তো নিমন্ত্রণ করা হয়নি, দে ওয়ার নট ইনভাইটেড, অথবা দে হ্যাভ নট বিন ইনভাইটেড, কিন্তু ওদেরকে তো নিমন্ত্রণ করা উচিত ছিল। এই যে বাংলাটা বললাম না, যে আমার মেয়ের বিয়েতে ওদেরকে নিমন্ত্রণ করা উচিত ছিল, এই কথাটা আপনি কিভাবে ইংলিশে বলবেন? আমরা এই ধরনের কথা বাংলায় হর হামেশা বিভিন্ন কনভারসেশনে বলি না? তো যতক্ষণ না পর্যন্ত এই শুড হ্যাভ বিন প্লাস V3 এর ব্যবহার আপনি জানবেন, এই কথা আপনি কোনোদিনও ইংলিশে বলতে পারবেন না। ভেবে দেখেন আপনি পারবেন? কিন্তু এই কথা কতটা প্র্যাকটিক্যাল, কতটা ব্যবহার করে থাকি বাংলায়, আমরা একটু ভেবে দেখেন, যে আমার মেয়ের বিয়েতে ওদেরকে নিমন্ত্রণ করা উচিত ছিল, এই কাজটা তার করা উচিত ছিল, আমাদের বাড়িতে আজ একটি অনুষ্ঠান হওয়া উচিত ছিল। কিভাবে আপনি বলবেন? তাহলে দেখেন, দে শুড, বোঝার চেষ্টা করেন, দে শুড হ্যাভ বিন ইনভাইটেড, এই যে শুড হ্যাভ বিন প্লাস V3, দে শুড হ্যাভ বিন ইনভাইটেড ইন মাই ডটার্স ম্যারেজ সেরিমনি, আমার মেয়ের বিয়েতে ওদেরকে নিমন্ত্রণ করা উচিত ছিল, দে শুড হ্যাভ বিন ইনভাইটেড। এটা হচ্ছে শুডের পারফেক্টের সেন্সের প্যাসিভ, বোঝেন কেউ? এটা হচ্ছে মডেলের ডিপ অ্যানালাইসিস বা প্র্যাকটিস। এটা একদিনে বোঝা যায় না, একদিনে কিভাবে আপনাকে আমি শেখাবো বলেন? বাট আমি কনসেপ্ট দিয়ে রাখছি, ধারণা দিয়ে রাখছি, বুঝে নেন। ইংলিশ ল্যাঙ্গুয়েজ কঠিন না, যদি কারেক্ট সিকোয়েন্স মেনটেন করে এগোনো যায়, কঠিন না। আমি বলছি জাস্ট 7টি পয়েন্টের উপর আপনি থাকেন: সেন্টেন্স, সেন্টেন্স কম্পোনেন্ট, পার্টস অফ স্পিচ, ভার্ব, টেন্স, মডেল অ্যান্ড সেমি মডেল,
প্যাসিভ ভয়েস। এখন 7টি পয়েন্ট বলছি বলে কি সেটা 7 দিনেই শেষ হয়ে যাবে? তাহলে তো সবাই ইংলিশ পারতো না, এর ভিতরে অনেক কিছু আছে। সেটা আপনাকে একটু ডিটেলসে যেতে হবে, কিন্তু ধারাবাহিকভাবে এগোতে হবে। তার মানে এই যে একটা শুডের ব্যবহার আমি করলাম, আমি এটা কেটে দিই এই সেন্টেন্সটা। এই শুড দিয়ে কতগুলো সেন্টেন্স তৈরি করলাম দেখেন। এই শুড দিয়ে আমার টোটাল 11টা সেন্টেন্স তৈরি হলো। কেউ যদি এই 11টা সেন্টেন্স আপনারা তৈরি করতে সক্ষম হন এক শুড দিয়ে, একটা মেইন ভার্ব দিয়ে, তাকে কেউ আটকায় রাখতে পারবে না। এই শুডের পরিবর্তে আপনি যে মডেল ব্যবহার করবেন সেইভাবে সেন্টেন্স হতে থাকবে, জাস্ট এই শুডটাকেই পরিবর্তন করতে হবে, বাকি সব স্ট্রাকচার সেম থাকবে। যেমন আমি এই 11টা সেন্টেন্সে বাংলাটা আরেকবার বলে দেই, প্রত্যেকে মনোযোগ দিয়ে বোঝেন। বাংলাই তো করতে পারেন অনেকে, বোঝেন। হি শুড ডু দা ওয়ার্ক অর্থ কি? তার কাজটা করা উচিত। দা ওয়ার্ক শুড বি ডান, এই কাজটি করা উচিত। হি শুড বি আ ডক্টর, তার একজন ডাক্তার হওয়া উচিত। হি শুড বি অ্যাট হোম, তার বাড়িতে থাকা উচিত। হি শুড বি ডুইং দা ওয়ার্ক, তার কাজটি করতে থাকা উচিত। হি শুড হ্যাভ আ কার, তার একটা গাড়ি থাকা উচিত। হি শুড হ্যাভ ডান দা ওয়ার্ক, তার কাজটা করা উচিত ছিল। দা ওয়ার্ক শুড হ্যাভ বিন ডান, এই কাজটি করা উচিত ছিল। হি শুড হ্যাভ বিন আ ডক্টর, তার একজন ডাক্তার হওয়া উচিত ছিল। হি শুড হ্যাভ বিন অ্যাট হোম, তার বাড়িতে থাকা উচিত ছিল। হি শুড হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক, তার কাজটি করতে থাকা উচিত, এখানে কিন্তু ছিল না, করতে থাকা উচিত। এরকম এই যে 11টা সেন্টেন্সের অর্থ বললাম না, যে এই 11টা সেন্টেন্সের অর্থ করতে পারবেন, নতুন একটা ভার্ব নিয়ে নতুন 11টা সেন্টেন্স করেন, যে করতে পারবেন সে মডেলের ফুল ডিটেলস কনসেপ্ট শিখে যাবেন। একবার যদি শিখতে পারেন আপনি আর ভুলবেন না, আপনি প্র্যাকটিক্যালি এগুলোকে ব্যবহার করতে পারবেন। মানে এই সুরের পরিবর্তে আপনি অন্য মডেল ব্যবহার করেন, আপনি বলেন হি ক্যান ডু দ্য ওয়ার্ক, তাহলে সে কাজটা করতে পারে। হি কুড ডু দ্য ওয়ার্ক, সে করতে পারতো। হি উড ডু দ্য ওয়ার্ক, সে কাজটা করতো। আপনি এখানে বলেন দ্য ওয়ার্ক শুড বি ডান, এই কাজটা করা উচিত, তাহলে দ্য ওয়ার্ক ক্যান বি ডান, এই কাজটা করা যেতে পারে। দ্য ওয়ার্ক কুড বি ডান, এই কাজটা করা যেতে পারতো। দ্য ওয়ার্ক মাস্ট বি ডান, এই কাজটা অবশ্যই করা যাবে বা করা হবে। হি শুড বি এ ডক্টর, তার ডাক্তার হওয়া উচিত, তো হি ক্যান বি এ ডক্টর, সে ডাক্তার হতে পারে। হি কুড বি এ ডক্টর, সে ডাক্তার হতে পারতো। হি উড বি এ ডক্টর, সে ডাক্তার হতো। হি মাস্ট বি এ ডক্টর, সে অবশ্যই ডাক্তার হবে। হি নিড টু বি এ ডক্টর, তার ডাক্তার হওয়া প্রয়োজন। আপনি যে মডেল ব্যবহার করেন সেভাবেই সেন্টেন্স হবে, শুধু শুডটাকে আপনি চেঞ্জ করেন, মডেলের অর্থ অনুসারে সেন্টেন্সের অর্থের পরিবর্তন হবে। তাহলে আমি আপনাদের কি বলতে চাচ্ছি, এই যে একটা শুড দিয়ে 11টা সেন্টেন্স করলাম, এই 11টা সেন্টেন্সের ফাংশন যদি কেউ শিখে নিতে পারে, এই যে শুড বি প্লাস ভার্বের সাথে আইএনজি, শুড বি প্লাস প্লেস, শুড বি প্লাস নাউন, আবার শুড হ্যাভ বিন প্লাস প্লেস, শুড হ্যাভ বিন প্লাস নাউন, আবার শুড হ্যাভ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি। দেখছেন, শুড হ্যাভ প্লাস ভি3, আবার শুড হ্যাভ বিন প্লাস ভি3। জাস্ট মানে এটা একবার প্র্যাকটিস করলে পেরে যাবে সে, এটা খুব বেশি আহামরি কঠিন কিছু না। বাট এর থেকে কঠিন আর কিছু নেই মডেলের ভিতর। মানে এইটাই হচ্ছে মডেলের শেষ বা ডিপ অ্যানালাইসিস। মানে আমরা যে শুড মানে উচিত, ক্যান মানে পারা, কুড মানে পারতাম, এতটুকু শিখে রাখলে হবে না। এটাকে টেন্সের ফাংশনের মতো করে এর ফর্ম আছে। শুড, শুড বি, শুড হ্যাভ বিন, ক্যান বি, কুড হ্যাভ, কুড হ্যাভ বিন, উড হ্যাভ বিন, হ্যাঁ, মাইট হ্যাভ বিন, মাইট বি, এরকম প্রত্যেকটা মডেলেরই ফাংশন আছে। তো এই ফাংশনটা একবার বুঝে নিতে পারলে, এই যা দেখালাম এইটাই, এর বাইরে কিছু না, এর অর্থ একবার বের করতে পারলে আপনার আর কোনো ধরনের সমস্যা মডেলের উপর থাকবে না। আপনি হয়তো এইগুলো যা দেখাচ্ছি হয়তো আপনি বুঝতে পারছেন না, শিখতে পারছেন না, একদিনে কেউ শিখতে পারে না, বাট গুরুত্বটা বুঝে যান, আপনার কোন জিনিসটা শেখা লাগবে এটা অন্তত জেনে যান। পরবর্তীতে আপনি তো নিজের মতো করে শিখতেও পারবেন, সমস্যা নেই তো। আর যারা পেইড কোর্সে আসবেন, ক্লাস করবেন, 8 তারিখ থেকে ক্লাস শুরু হবে। আজকে আমাদের 5 তারিখ। তো তাদের আমি এগুলো ডিটেলস আলাদা আলাদা ক্লাসে দেখাবো। এরকম একসাথে সবকিছু দেখাই না কিন্তু আমি পেইড কোর্সে। আমি যতটুকু পড়াবো ততটুকুই যেন আপনি নিতে পারেন, ডেভেলপ করতে পারেন, সেভাবেই আমরা ধারাবাহিকভাবে এগোবো বা আমি এগোই। হ্যাঁ, কিন্তু এখানে কেন এতগুলো একসাথে দেখাচ্ছে, আপনি আজকে আছেন কালকে নাও থাকতে পারেন, বাট যেদিন আছেন, যেদিন যে ক্লাসটা করছেন আপনি দেখে যান অন্তত, পরবর্তীতে আইডিয়া জেনারেট করে নিজের মতো করে এগুলো শিখতে পারবেন। আর এগুলো না শিখলে ভাষার ডেভেলপমেন্ট আসে না। এগুলো খুবই অথেন্টিক, আমি কোনো বাইরের কোনো এক্সাজারেট করা কোনো কিছু বলছি না, একদম ল্যাঙ্গুয়েজের ভিতরে যেটা থাকে, যেটা অরিজিন, যেটা অথেন্টিক বিষয়, জাস্ট সেগুলো নিয়েই আমি আলোচনা করছি আপনাদের সঙ্গে। তাহলে আমার কথা কি বুঝতে পারছেন আমি কি বলছি? যে মডেলে এর ডিটেলস আর কিছু নেই, এতটুকু যদি কেউ শিখতে সক্ষম হয় তাহলে সে মডেল ক্লিয়ার করতে পারবে। বোঝা গেল? আর নতুন নতুন মডেলের ব্যবহারটা করতে হয়, জাস্ট মডেলের পরিবর্তন করতে হয়। জি, আপনার আজকে অনেক ডিস্টার্ব হচ্ছে, মানে আপনার কথা তো। না, আমার এখানে ডিস্টার্ব হচ্ছে না, আপনাদের ওইখানে ডিস্টার্ব হচ্ছে। ওই কেটে দিয়ে আবার জয়েন করেন, ঠিক হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা। এরপর দেখেন,
তাহলে এটা গেল একটা ফাংশন। আমি এবার একটু সেমি মডেল নিয়ে কথা বলবো। সেমি মডেলটা কি? সেমি মডেল হচ্ছে কিছু ফ্রেজাল ভার্ব, মানে ওয়ার্ডের সাথে টু যুক্ত হয়। মেইনলি প্রাইমারি অক্সিলারি ভার্ব গুলোর সাথে টু যুক্ত হয়, বাট তাছাড়াও কিছু ভার্ব আছে যেমন ইউজ টু। এই ইউজ টু ভার্বের ব্যবহার যে স্পোকেন ইংলিশে কতটা বেশি ব্যবহৃত হয় এবং আমি কত সুন্দরভাবে এটার ফাইলটা অর্গানাইজ করেছি, আপনারা একটু দেখেন, দেখলে বুঝতে পারবেন। আমি দ্রুত এটা শেষ করে প্র্যাকটিক্যাল কনভারসেশনে আসবো, আপনাদের একটা প্র্যাকটিক্যাল কনভারসেশন দেখাবো। কনভারসেশনটা সলভ করতে পারলে দ্রুত ডেভেলপ করতে পারবেন। তো একটু সেমি মডেল ভার্বটা দেখেন। আর আমি আপনাদেরকে বলে রাখছি, যারা এখনো পর্যন্ত পেইড কোর্স করতে চান, সপ্তাহে 4 দিন ক্লাস থাকবে, শনি সোম বুধ শুক্র, রাত 10টা থেকে 11টা। কোর্স ফি 2,000 টাকা। 2,000 টাকা দিয়ে ক্লাস শুরু করলে আপনার কোনো ঝামেলা থাকবে না, ফুল কোর্সটা করতে পারবেন। আপনার বাড়তি কোনো টাকা দিতে হবে না। পারলে একবারে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে অনেক ভালো হবে, সবকিছুর অ্যাক্সেস পাবেন। আপনার যত দিন না পর্যন্ত শিখতে পারবেন, 3 মাসের কোর্স, যদি 3 মাসের ভিতর কভার করতে না পারেন আরো সময় পাবেন। যত দিন না পর্যন্ত শিখতে পারবেন তত দিন আপনি থাকতে পারবেন, আপনাকে বাড়তি কোনো টাকা দিতে হবে না। বাট আমি এই সুযোগটাও রাখি, একবারে যদি কেউ 2,000 না দিতে পারেন, 1,000 টাকা অ্যাডভান্স করেও পেইড কোর্সে ক্লাস শুরু করতে পারবেন। এবং বেসিক গ্রামার থেকে শুরু করে স্পোকেন ইংলিশ, ফ্রি হ্যান্ড রাইটিং, সবকিছু আমি প্র্যাকটিক্যাল ওয়েতে ইন ডিটেলসে এখানে শিখিয়ে থাকি। 8 তারিখ থেকে ক্লাস শুরু হবে, আবারও বলছি, 8 এপ্রিল। ঠিক আছে? আর রাত 10টায় পেইড কোর্সে ক্লাস শুরু হবে, জাস্ট 1 ঘন্টা ক্লাস টাইম থাকবে। ফ্রি ক্লাস যেমন 1.5 ঘন্টা 2 ঘন্টা হচ্ছে, এরকম না। আমি একসাথে সবগুলো বিষয় দেখাবো না, আমি যতটুকু পড়াবো ততটুকু যেন আপনি নিতে পারেন, ক্লাসেই যাতে সব প্র্যাকটিস হয়ে যায় সেভাবেই শেখাবো। প্রত্যেকটা ক্লাসে রেকর্ড থাকবে, পিডিএফ ফাইল থাকবে। যদি মনে করেন আমি এই ল্যাঙ্গুয়েজে প্রফেশনাল হতে চাই, এক্সপার্ট হতে চাই, ল্যাঙ্গুয়েজটাকে নিজের অ্যাসেট বা সম্পদ হিসাবে নিতে চাই, নেক্সট জেনারেশনকে শেখাতে চাই, গোছানো পদ্ধতিতে ধারাবাহিকভাবে মেন্টরের অধীনে থেকে ডেভেলপ করতে চাই, আর যদি মনে হয় এই লোকটা পড়াতে পারে, বোঝাতে পারে, টেকনিক ভালো, হয়তো শিখতে পারবো, আপনি আসতে পারেন। এতটুকু বলতে পারি, আপনি ব্যর্থ হবেন না। যারা ইন্ডিয়া থেকে আছেন তারা গুগল পে বা ফোন পে করে পেইড কোর্সের ক্লাস শুরু করতে পারবেন। আমার নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপে, বা আমি দিয়ে দিব, আপনারা করতে পারবেন। এই এই যা যা আমি পড়াচ্ছি বা দেখাচ্ছি, এই প্রত্যেকটা বিষয়, আমার লেখা যে বইটা আপনারা দেখছেন, এই যে স্পিক ইংলিশ উইথ সোনামুখ, আগামীকাল অনেকগুলো বইয়ের ডেলিভারি যাবে। এটা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা রিসিভ করতে পারবেন, বই হাতে পেয়ে ডেলিভারি ম্যানকে টাকা পরিশোধ করতে পারবেন। এটা যে যে কেউ নিতে পারবেন, যারা ফ্রি ক্লাস করেন বা পেইড কোর্স করেন। এটার প্রাইস 500 টাকা, ডেলিভারি চার্জ 120 টাকা, সারা বাংলাদেশে টোটাল 620 টাকা দিয়ে রিসিভ করতে পারবেন। এখানে এই যে আজকে যে মডেল ভার্ব আমি পড়াচ্ছি না, দেখেন আমার এই বইটাতে এই এই মডেল ভার্বের উপর প্রত্যেকটা চ্যাপ্টারে, মানে প্রত্যেকটা মডেল ভার্বের উপর ডিটেলস ক্লাস এই বইটাতে দেওয়া আছে। প্রায় আহ, মানে এটা এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে মডেল ভার্ব, সত্যি কথা বলতে। দেখেন এই যে 15 থেকে শুরু করে এই 24 নম্বর চ্যাপ্টার পর্যন্ত সবই মডেলের ক্লাস। মডেল অক্সিলারি বেসিক কনসেপ্ট, ক্যান কুডের ডিটেলস ব্যবহার, মে মাইট মাস্টের ব্যবহার, শুড এবং উডের ব্যবহার, ইউজ টু এর ব্যবহার। এই যে ইউজ টুটা আমি দেখাচ্ছি না, এখন যেভাবে দেখাচ্ছি দেখেন, আমার বইটাতে ঠিক সেভাবে লেখা। সেমি মডেলের ব্যবহার, হ্যাঁ, সাপোজ টু এর ব্যবহার, হ্যাড বেটার, উড গ্যাদারের ব্যবহার, এই 24 পর্যন্ত 15 থেকে সবই মডেলের ফাংশন। তো দেখেন এই ইউজ টুটা কতটা প্র্যাকটিক্যাল। তো যারা অর্ডার করতে চান তারা আমার ওয়েবসাইট থেকে বা আমার নাম্বারে নাম ঠিকানা পাঠিয়ে এটা অর্ডার করতে পারবেন, বই হাতে পেয়ে টাকা পরিশোধ করতে পারবেন। আর যারা পেইড কোর্সে ভর্তি হবেন, আমার 80তম ব্যাচ রানিং আছে, এটা নতুন ব্যাচ একদমই। 8 তারিখ থেকে ক্লাস শুরু করতে পারবেন, 81তম ব্যাচ 81 শুরু হবে। তো যারা ভর্তি হতে চান, সিট খুব বেশি নেই, আজও এই সন্ধ্যার পরে অনেক স্টুডেন্ট ভর্তি হয়েছে, আর দ্রুত ভর্তি হয়ে যাবেন। ঠিক আছে? যদি মনে করেন যে আমি প্রফেশনালি শিখতে চাই। তো দেখেন, ইউজ টু, প্রতিটি মানুষেরই কিছু না কিছু অভ্যাস আছে। আর এই অভ্যাসগুলোর মধ্যে কোনো অভ্যাস অতীতে ছিল কিন্তু বর্তমানে নেই, কোনো অভ্যাস অতীত থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত আছে, আবার কোনো অভ্যাস ভবিষ্যতে হয়ে যাবে। যেমন সে প্রত্যহ কোরআন পড়তো, আমি গল্প করতে অভ্যস্ত, পলি নদীতে গোসল করতে অভ্যস্ত হয়ে যাবে। এই যে 3টা বাক্য আপনারা দেখছেন না, এই বাক্যগুলো আপনি কোন টেন্স দিয়ে বলবেন? এগুলো এরকম অ্যাকচুয়াল কোনো টেন্স দিয়ে বলা যায় না, যতক্ষণ না পর্যন্ত এই ইউজড ডিটেলস ব্যবহার আপনি জানবেন। বাট এগুলো কিন্তু খুবই প্র্যাকটিক্যাল সেন্টেন্স, ডে টু ডে লাইফে বাংলায় এই ধরনের কথা আমরা বলি। তো ইংলিশে বলার জন্য এই ইউজ টু এর প্র্যাকটিসটাই আমাকে ভালোভাবে করতে হবে। তাহলে আমরা যদি একটু দেখি, দেখেন, মনিরা প্রত্যহ সকালে কোরআন পড়তো। মনিরা ইউজ টু রিড দ্য হোলি কোরআন এভরি মর্নিং। আমি ছাত্র জীবনে একটানা 8 ঘন্টা পড়তাম। আই ইউজ টু স্টাডি 8 আওয়ার্স অ্যাট এ স্ট্রেচ ডিউরিং মাই স্টুডেন্ট লাইফ। সে প্রতি সোমবার আমাকে লিখতো। শি ইউজ টু রাইট মি এভরি মানডে। তারা প্রতি বছর সমুদ্র সৈকতে যেত। অর্থাৎ অতীতে কেউ কোনো কাজ করতো, অতীতের অভ্যাসগত কোনো কাজ বোঝায়, সাবজেক্টের পর ইউজ টু প্লাস মেইন ভার্বের বেস ফর্ম। এরপর দেখেন কি আছে, এগুলো যখন আপনি নেগেটিভ করবেন, ইউজ নট টু এর ব্যবহার করতে পারেন,
বাট এগুলো কিন্তু অন কাইন্ডস অফ পাস্ট টেন্সের সেন্স ক্রিয়েট করছে। এই জন্য পাস্ট ইনডিফিনিট টেন্স গুলো যেভাবে নেগেটিভ করতে হয় ডিডের ব্যবহার করে সেভাবেও করা যায়। এগুলো আমি পরে দেখাবো, কারণ এখন নেগেটিভ ইন্ট্রোগেটিভ এখান থেকে দেখাতে গেলে অনেক সময় চলে যাবে। তারপরও যেটা লেখা আছে একটু দেখে নেন। আপনি এভাবেও বলতে পারেন, যেহেতু মডাল, আই ইউজ নট টু স্মোক, অথবা আপনি এটা বলতে পারেন আই ডিডেন্ট ইউজ টু স্মোক। ডিডের ব্যবহার করলে ইউজড মানে ইউজের সাথে আর ইডি থাকবে না, মেইন ভার্বটা বেস ফর্মে চলে আসবে। মনি গান শুনতো না, মনি ইউজ নট টু লিসেন টু মিউজিক, অথবা মনি ডিডেন্ট ইউজ টু লিসেন টু মিউজিক। যখন আপনি ইন্ট্রোগেটিভ করবেন তখন আপনি ডিডটাকে সাবজেক্টের আগে আনবেন। বাংলাগুলো দেখেন কতটা প্র্যাকটিক্যাল সেন্টেন্স। এই সেন্টেন্স গুলো আমরা আমাদের বিভিন্ন কনভারসেশনে হরহামেশা ব্যবহার করি, বাট ইংলিশে প্রপার প্র্যাকটিস না থাকার কারণে আমরা কথা বলতে পারি না। তুমি কি নদীতে সাঁতার কাটতে? ডিড ইউ ইউজ টু সুইম ইন দ্য রিভার? নীলু কি সকালে ঘুমাতো? ডিড নীলু ইউজ টু স্লিপ এট মর্নিং? তোমার আব্বা কি নিয়মিত খবরের কাগজ পড়তেন? ডিড ইউর ফাদার ইউজ টু রিড নিউজ পেপার রেগুলারলি? আবার দেখেন, এটা তো অতীতে কেউ কিছু করতো। অতীত থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত কারো কোনো কাজ করা অভ্যাস আছে, এইটা বোঝাতে আরেকটি স্ট্রাকচারের ব্যবহার হয়, অ্যাম ইজ আর ইউজ টু প্লাস ভার্বের সাথে আইএনজি। মানে ইউজ টুটা আপনি বাদ দেন, প্রেজেন্ট কন্টিনিউয়াস এর যে স্ট্রাকচার আছে না, সেটা কি অ্যাম ইজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি, ওই সেম স্ট্রাকচারটা থাকে, ভিতরে ইউজ টু শব্দটা যোগ হয়। যেমন কোন ধরনের কথা দেখেন, সে প্রতিদিন কোরআন পড়তে অভ্যস্ত, আগে থেকে শুরু করে এখনো পর্যন্ত পড়তে অভ্যস্ত। হি ইজ ইউজ টু রিডিং দ্য হোলি কোরআন এভরিডে। জাকির প্রতিদিন সকালে হাঁটতে অভ্যস্ত, জাকির ইজ ইউজ টু ওয়াকিং অ্যাবাউট এভরি মর্নিং। আমরা পুকুরে সাঁতার কাটতে অভ্যস্ত, উই আর ইউজ টু সুইমিং ইন দ্য পন্ড। আমি প্রতি রাতে গান শুনতে অভ্যস্ত, আই এম ইউজ টু লিসনিং টু মিউজিক এভরি নাইট। অর্থাৎ অতীত থেকে শুরু করে কেউ কিছু করতে অভ্যস্ত। এগুলো যখন নেগেটিভ করবেন, জাস্ট অক্সিলারি ভার্বগুলোর সাথে নট বসাবেন। লুনা ছেলেদের সাথে গল্প করতে অভ্যস্ত নয়, লুনা ইজন্ট ইউজ টু গসিপিং উইথ বয়েজ। তারা নদীতে সাঁতার কাটতে অভ্যস্ত নয়, দে আরন্ট ইউজ টু সুইমিং ইন দ্য রিভার। জাকির সাহেব ভাত খেতে অভ্যস্ত নয়, মিস্টার জাকির ইজেন্ট ইউজ টু ইটিং রাইস। যখন ইন্টারোগেটিভ করবেন জাস্ট অক্সিলারি ভার্বটা সাবজেক্টের আগে আনবেন। দেখেন কত সুন্দরভাবে প্রত্যেকটা ফাইল সাজানো। করিম সাহেব কি ভ্রমণের সময় ঘুমাতে অভ্যস্ত? ইজ মিস্টার করিম ইউজ টু স্লিপিং ইন আ জার্নি? তারা কি রাত জেগে পড়তে অভ্যস্ত? আর দে ইউজ টু স্টাডিং কিপিং আপ লেট? তুমি কি মেয়েদের সাথে গল্প করতে অভ্যস্ত? আর ইউ ইউজ টু গসিপিং উইথ গার্লস? দেখছেন, তো এইভাবে আর কি এগুলো হয়ে থাকে। হ্যাঁ, ফিউচারে কোনো কিছু করতে অভ্যস্ত বোঝাতে উইল গেট ইউজড এর ব্যবহার হয়। যেমন উইল বি প্লাস ভার্বের সাথে আইএন, যেটা ফিউচার কন্টিনিউয়াস এর স্ট্রাকচার, ভিতরে জাস্ট ইউজ টু বসবে, মানে বি এর পরিবর্তে গেটের ব্যবহার করা যায়। মিলন নদীতে গোসল করতে অভ্যস্ত হয়ে যাবে, কোন একটা কাজে কেউ অভ্যস্ত হয়ে যাবে। মিলন উইল গেট ইউজ টু বাথিং ইন দ্য রিভার। জাকির খুব শীঘ্রই দিনে 10 ঘন্টা কাজ করতে অভ্যস্ত হয়ে যাবে, জাকির উইল সুন গেট ইউজ টু ওয়ার্কিং 10 আওয়ার্স আ ডে। প্র্যাকটিক্যালি বুঝতে হয়। মনে করেন মিলন নামের একটা ছেলে শহরে থাকে, হঠাৎ সে গ্রামে আসলো, তার নদীতে গোসল করার অভ্যাস নেই, তার দাদার বাড়িতে বা নানার বাড়িতে সে আসলো। তার দাদা বলছে যে তুমি গোসল করতে যাও, করতে করতে অভ্যাস হয়ে যাবে। এই যে কোন একটা কাজে অভ্যাস হয়ে যাবে, এটা বলতে উইল গেট ইউজ টু বা উইল বি ইউজ টু প্লাস ভার্বের সাথে আইএনজি ব্যবহার করতে হয়। সো এইভাবে মডেল ভার্ব গুলোর ব্যবহার হয়। আমি যদি আপনাকে মডেল গুলো আহ আরেকটু দেখাই, আপনারা জাস্ট 5 মিনিট একটু দেখেন, তারপর আমি সবকিছু কম্বাইন করে আমি সবগুলোর ব্যবহার দেখাবো, মানে টেন্স, মডেল, সেমি মডেল, আমি সবগুলো দেখাবো। আমাকে একটু সময় দিন প্লিজ। আমি একটু এই সেমি মডেল গুলো জাস্ট কয়েক মিনিটে একটু কমপ্লিট করে দিই, আপনাদের একটু দেখিয়ে দেই যে মূলত আপনারা কি পড়বেন, কি পড়তে হবে, কি আছে এর ভিতরে। আমি একটু বলি আপনাদের, দেখেন এগুলো একদিনে শেষ করা বিষয় না, একদিনে শেষ হয় না কোনো কিছু, কোনোভাবে সম্ভব না। তারপরেও একটু দেখেন, দেখেন ইউজ অফ এম টু ইজ টু আর টু, এগুলোর ব্যবহার কিভাবে হচ্ছে। বলছে সাবজেক্টকে বর্তমানে স্বাভাবিকভাবে কোনো কিছু করতে হয়, অর্থাৎ ক্রিয়ার সঙ্গে তে হয় যুক্ত থাকলে সে ধরনের বাক্যকে ইংরেজি করার জন্য এম টু ইজ টু আর টু এর ব্যবহার হয়। যেমন মুক্তাকে প্রত্যহ রান্না করতে হয়, মুক্তা ইজ টু কুক রাইস ডেইলি। জাকিরকে অফিসে যেতে হয়, জাকির ইজ টু গো টু অফিস এভরিডে। ছাত্রদের প্রচুর অধ্যয়ন করতে হয়, স্টুডেন্ট আর টু স্টাডি মাস। এই যে সেন্টেন্স গুলো দেখছেন না, এটা মূলত কখন ব্যবহার হয়, কোন সেন্সে। কোন একটা কাজ ইচ্ছা না থাকলেও দায়িত্বের খাতিরে, কর্তব্যের খাতিরে বাধ্যতামূলক ভাবে কারো করা লাগে। দেখেন আমি বলছি না 12টা টেন্স, 18টা মডেল, সেমি মডেল আছে, টোটাল 30টা স্ট্রাকচার। 30টা স্ট্রাকচার মানে কি জানেন?
একটা পার্টিকুলার ভার্বকে আপনি 30 ভাবে, 30 দিকে, 30টা ওয়েতে, 30টা টাইমে নিতে পারবেন বা বলতে পারবেন। এখানে এই 30টা স্ট্রাকচার মেনটেন করতে গেলে অনেকগুলো আপনার মিলে যেতে পারে, অনেকগুলো দেখে মনে হতে পারে যে এই দুইটা তো সেম অর্থ দিচ্ছে, বাট সেম না, প্রত্যেকটারই কিছু না কিছু ডিফারেন্স আছে। যেমন মনে করেন আমি দুটো দুটো বাক্য লিখবো যে মুক্তা ইজ টু কুকস রাইস ডেইলি। এর বাংলা অর্থ হচ্ছে যে মুক্তাকে প্রতিদিন রান্না করতে হয়, মানে ইচ্ছা না থাকলেও তার করা লাগে। আবার যদি আমি যদি এইভাবে বলি যে মুক্তা কুকস রাইস ডেইলি, এটা কোন সেন্টেন্স? এটা প্রেজেন্ট ইনডিফিনিটাস। এর বাংলা অর্থ কি? মুক্তা প্রতিদিন রান্না করে। আর ইজ টু কুক মানে কি? মুক্তাকে রান্না করতে হয়, এখানে এস হবে না, মুক্তাকে রান্না করতে হয়, অর্থাৎ কারো একটা কাজ করা লাগে, করতে হয় বাধ্যতামূলক ভাবে, দায়িত্বের খাতিরে, কর্তব্যের খাতিরে। তো এইভাবে এম টু ইজ টু আর টু এর ব্যবহার হয়। এগুলো যখন আপনি নেগেটিভ করবেন, জাস্ট এম ইজ আর এর সাথে নট বসালেন, তাদের স্কুলে যেতে হয় না। একটু ওয়েট করেন, আমি কনভারসেশনটা দেখাবো। দে আর নট টু গো টু স্কুল এভরিডে। পপিকে ভাত রান্না করতে হয় না। পপি ইজ নট টু কুক রাইস। আমার ক্লাস নিতে হয় না। আই এম নট টু টেক আ ক্লাস নাও। এইভাবে আর কি এই সেন্টেন্স গুলো হয়ে থাকে। আপনি যখন আহ যখন আপনি এম টু ইজ টু এর পরিবর্তে ওয়াজ টু ওয়ার টু এর ব্যবহার করবেন, তখন কারো একটা কাজ করতে হতো, এই ধরনের অর্থ দেয়, করতে হতো। যেমন দেখেন, আমাকে রান্না করতে হতো, আই ওয়াজ টু কুক রাইস। রহিম সাহেবকে অফিসে যেতে হতো, রহিম ওয়াজ টু গো টু অফিস। রূপাকে স্কুলে যেতে হতো, রূপা ওয়াজ টু গো টু স্কুল। তোমাকে বই পড়তে হতো, ইউ ওয়ার টু রিড বুকস। তাহলে এম টু ইজ টু আর টু মানে করতে হয়, ওয়াজ টু আর টু মানে করতে হতো, করতে হতো, করা লাগতো। আবার দেখেন, এই অ্যাম ইজ আর ওয়াজ আর এর সাথে আরেকটা ওয়ার্ড যুক্ত হয়, সেটা হচ্ছে সাপোজড। যেমন দেখেন, অনেকে এই জিনিসটা জানে না, এখানে কি বলছে দেখেন, এম টু ইজ টু আর টু মানে তো করতে হয়, এম ইজ আর সাপোজ টু মানে কারো কোনো কাজ করার কথা। এই টু এর ভিতরে সাপোজ নামের একটা এক্সট্রা ওয়ার্ড যুক্ত হয়ে ফ্রেজাল ভার্ব তৈরি হচ্ছে, তারপরে গিয়ে একটা মেইন ভার্ব বসছে। যেমন আই এম সাপোজ টু গো টু অফিস, আমার অফিসে যাওয়ার কথা। ইউ আর সাপোজ টু গো টু দ্য এয়ারপোর্ট, তোমার এয়ারপোর্টে যাওয়ার কথা। হি ইজ সাপোজ টু ড্রাইভ আ কার, তার একটা গাড়ি চালানোর কথা। দে আর সাপোজ টু ইট অ্যাট রহিমস হোম, তাদের রহিমের বাড়িতে খাওয়ার কথা। আই এম সাপোজ টু গিভ আ প্রেজেন্টেশন টুডে, আমার প্রেজেন্টেশন দেওয়ার কথা। এরপর দেখেন ওয়াজ সাপোজ টু, কারো কিছু করার কথা ছিল। আই ওয়াজ সাপোজ টু গো টু এয়ারপোর্ট টুডে, আমার এয়ারপোর্টে যাওয়ার কথা ছিল আজ। আই ওয়াজ সাপোজ টু ক্যাচ ফিশ, আমার মাছ ধরার কথা ছিল। আই ওয়াজ সাপোজ টু ড্রাইভ আ কার, আমার গাড়ি চালানোর কথা ছিল। এগুলো শেখার পর আপনাকে কি করতে হবে দেখেন, আপনাকে আরো কোনটা শিখতে হবে। এখানে গোয়িং টু এর একটা ব্যবহার আছে, বাট এটা আমি আজকে আর দেখাতে যাব না, অনেক সময় চলে যাবে। আমি হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু নিয়ে একটু কথা বলবো, বোঝার চেষ্টা করেন। এম টু ইজ টু আর টু মানে কাউকে কোনো কাজ করতে হয়, অস টু আর টু মানে করতে হতো, এম ইজ আর সাপোজ টু মানে করার কথা, ওয়াজ আর সাপোজ টু মানে করার কথা ছিল। হ্যাভ টু এবং হ্যাজ টু মানে বাধ্যতামূলক ভাবে করতে হবে, আর হ্যাড টু মানে করতে হয়েছিল। এগুলো সব সেমি মডাল ভার্ব। হ্যাজ টু কখন বসবে? সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, হি, শি, ইট বা কোনো সিঙ্গেল নেম। যেমন আমাকে সেখানে যেতে হবে, আই হ্যাভ টু গো দেয়ার, তার কাজটি করতে হবে, এখানে তার হবে। হি হ্যাজ টু ডু দা ওয়ার্ক, তাদের বই পড়তে হবে, দে হ্যাভ টু রিড বুক। মিতার আজ রাতে এখানে আসতে হবে, মিতা হ্যাজ টু কাম হিয়ার অ্যাট নাইট। ওকে, সো এরপর যখন আপনি হ্যাড টু এর ব্যবহারটা করবেন, আজকে আর আমি নেগেটিভ ইন্ট্রোগেটিভ ওইভাবে দেখাবো না, সময় চলে যাবে। আপনি যখন হ্যাড টু এর ব্যবহারটা করবেন, সরি, এর বাংলা অর্থ হচ্ছে কাউকে কোনো কাজ করতে হয়েছিল বোঝায়। হয়েছিল, যেমন আই হ্যাড টু গো টু লন্ডন, আমাকে লন্ডনে যেতে হয়েছিল। হ্যাঁ, এইভাবে এই সেন্টেন্স গুলো হয়। এখানে নেগেটিভ ইন্ট্রোগেটিভ দেওয়া আছে, এগুলো ডিড এর মাধ্যমে হয়, এটা নিয়ে আমি পরে কথা বলবো। এরপর দুটো ভার্ব আছে, উড লাইক টু, আরেকটা হচ্ছে হ্যাড বেটার বা উড রাদার। আমি যদি এইটা নিয়ে একটু কথা বলি, জাস্ট একটু টাইম দেন। দেখেন এখানে কি বলছে, মানে এটাও একটা সেমি মডাল ভার্ব, কিন্তু ফ্রেজাল ভার্ব, এদের পর একটা মেইন ভার্ব থাকে। যেমন আমরা জানি যে উড লাইক টু এবং ওয়ান্ট উভয়ের অর্থ হলো চাওয়া, কিন্তু উভয়ের অর্থ এক হলেও ব্যবহারগতভাবে একটু পার্থক্য আছে। অর্থাৎ উড লাইক টু অর্থ হলো ভদ্রতার সাথে কোনো কিছু চাওয়া, আর ওয়ান্ট অর্থ হলো ব্যক্তির নিজের ইচ্ছা দ্বারা কোনো কিছু চাওয়া। অর্থাৎ কেউ কোনো কিছু দিতে রাজি হলেও জোরপূর্বক তার নিকট থেকে নেওয়া অর্থ প্রকাশ করে। আর যেহেতু কথাবার্তা বলার ক্ষেত্রে ভদ্রভাবে বলা উচিত, তাই কিভাবে উড লাইক টু ব্যবহার করে ভদ্রভাবে কথা বলতে হয় আমরা সেটা শিখবো। যেমন আমি সেখানে যেতে চাই, আমরা অনেকে বলি আই ওয়ান্ট। ওয়ান্ট একটা ইনফর্মাল ওয়ার্ড, জোর করে চাওয়া বোঝায়। উড লাইক টু একটা ফর্মাল ওয়ার্ড,
পলাইটনেস ক্রিয়েট করে। আই উড লাইক টু গো দেয়ার, আই উড লাইক টু গো টু বরিশাল, মিমি উড লাইক টু সিং আ সং ড্যান্সিং টু নাইট, মিমি উড লাইক টু সিং আ সং, দে উড লাইক টু গসিপ, আই উড লাইক টু ড্রিঙ্ক আ গ্লাস অফ ওয়াটার। সো এইভাবে আর কি এটার ব্যবহার হয়। আর আরেকটা ভার্ব আছে, সেটি হচ্ছে হ্যাড বেটার বা উড রাদার। এইটার সেন্সটা কেমন, জাস্ট সেন্সটা বুঝে রাখেন, এরপর আমি একসাথে লিখে দেখাচ্ছি সবগুলো। সেন্সটা বুঝে রাখেন। দেখেন, হ্যাড বেটার বা উড রাদার বলছে আমরা যখন একে অন্যের মধ্যে কথা বলি, একজন আরেকজনকে উপদেশ দেই, যেমন তুমি বরং এই কাজটি করো, তুমি বরং আজ থাকো, তার বরং আজ যাওয়া ভালো। যেমন ইউ হ্যাড বেটার স্টে টুডে, সুমন হ্যাড বেটার গো টু লন্ডন, করিম হ্যাড বেটার ডু দ্য ওয়ার্ক, করিমের বরং কাজটি করা ভালো। এবার দেখাই, একটা ব্ল্যাঙ্ক পেজে আসি। ফার্স্ট ক্লাস থেকে বলে আসছে একটা পার্টিকুলার ভার্বকে কতগুলো ওয়েতে, কত টাইমে, কত ভার্বকে আপনি কত ভাবে আপনি নিতে পারেন। দেখেন, যদি কেউ এটা পারেন, আমি আপনাকে অ্যাসিওর করতে পারি তার কখনো ইংলিশ নিয়ে কোনো সমস্যা থাকবে না। ড্রাইভ মানে কি? চালানো। হি ড্রাইভস এ কার, শুধু দেখতে থাকেন। এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সে একটা গাড়ি চালায়। হি ড্রোভ এ কার, এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, সে একটা গাড়ি চালিয়েছিল। হি উইল ড্রাইভ আ কার, এটা ফিউচার ইনডিফিনিট টেন্স, সে একটা গাড়ি চালাবে। হি ইজ ড্রাইভিং আ কার, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, সে একটা গাড়ি চালাচ্ছে বা চালাইতেছে। হি ওয়াজ ড্রাইভিং আ কার, এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স। হি উইল বি ড্রাইভিং আ কার, সে গাড়ি চালাচ্ছিল, সে গাড়ি চালাতে থাকবে। হি হ্যাজ ড্রিভেন এ কার, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, সে একটা গাড়ি চালিয়েছে। হি হ্যাড ড্রিভেন এ কার, হি হ্যাড ড্রিভেন এ কার, এটা পাস্ট পারফেক্ট টেন্স, সে একটা গাড়ি চালিয়েছিল। হি উইল হ্যাভ ড্রিভেন এ কার, সে একটা গাড়ি চালিয়ে থাকবে, এটা ফিউচার পারফেক্ট টেন্স। হি হ্যাজ বিন ড্রাইভিং আ কার সিন্স মর্নিং, সে সকাল থেকে একটা গাড়ি চালাচ্ছে। হি হ্যাড বিন ড্রাইভিং আ কার ফর 3 days, সে 3 দিন ধরে একটা গাড়ি চালাচ্ছিল। হি উইল হ্যাভ বিন ড্রাইভিং আ কার ফর লং টাইম, সে অনেক সময় ধরে গাড়ি চালাতে থাকবে। 12টা টেন্স লেখা শেষ একটা পার্টিকুলার ভার্ব ড্রাইভ দিয়ে। একটা ভার্ব নিছি ড্রাইভ। এবার দেখেন মডেলের ভিতর যাব। হি ক্যান ড্রাইভ এ কার, সে গাড়ি চালাতে পারে। হি কুড ড্রাইভ আ কার, সে গাড়ি চালাতে পারতো। হি কুড ড্রাইভ আ কার, সে গাড়ি চালাতে পারতো। হি শুড ড্রাইভ এ কার, তার গাড়ি চালানো উচিত। হি উড ড্রাইভ আ কার, সে গাড়ি চালাতো। হি মাস্ট ড্রাইভ আ কার, সে অবশ্যই গাড়ি চালাবে। হি মে ড্রাইভ আ কার, সে একটা গাড়ি চালাতে পারে, এটা সম্ভাবনা অর্থে বোঝায়, পসিবিলিটি অর্থে, যে তার গাড়ি চালানোর একটা সম্ভাবনা আছে। হি মাইট ড্রাইভ আ কার, সে গাড়ি চালাতেও পারে। এই 9টা মডেল শেষ, মেইন মডেল। হি নিডস টু ড্রাইভ এ কার, তার গাড়ি চালানো দরকার। হি ডেয়ার্স টু ড্রাইভ আ কার, সে গাড়ি চালানোর সাহস দেখায়। হি ইউজ টু ড্রাইভ আ কার, সে গাড়ি চালাতো বা চালাইতো, সে গাড়ি চালাতে অভ্যস্ত ছিল। হি ইজ টু ড্রাইভ আ কার, তাকে গাড়ি চালাতে হয়। হি ওয়াজ টু ড্রাইভ আ কার, তাকে গাড়ি চালাতে হতো। হি ইজ সাপোজ টু ড্রাইভ আ কার, তার গাড়ি চালানোর কথা। হি ওয়াজ সাপোজ টু ড্রাইভ আ কার, তার গাড়ি চালানোর কথা ছিল। হি হ্যাজ টু ড্রাইভ আ কার, তাকে গাড়ি চালাতে হবে। হি হ্যাড টু ড্রাইভ আ কার, তাকে গাড়ি চালাতে হয়েছিল। হি উড লাইক টু ড্রাইভ আ কার, জানি না 30টা হবে কিনা, দু একটা বাদ পড়তে পারে কিন্তু, হ্যাঁ। হি হ্যাড বেটার অথবা উড রাদার ড্রাইভ আ কার, আমি বি গোয়িং টুটা বসাইনি। যেমন হি ইজ গোয়িং টু ড্রাইভ আ কার, সে গাড়ি চালাতে যাচ্ছে, এটা একটা মডেল, এটা লিখতে গেলে আবার অনেক ব্যাখ্যা দেওয়া লাগবে, এই জন্য বসালাম না। তো যাই হোক,
টেন্স, মডাল, সেমি মডাল দিয়ে একটাই ভার্ব ড্রাইভ দিয়ে দেখি কতগুলো সেন্টেন্স আমরা করতে পারলাম। আমি করলাম। একটু আমরা যদি এখানে দেখি কতগুলো হলো, আহ 30টা। দেখছেন, 30টাই সেন্টেন্স হলো। তো 30+ সেন্টেন্স এভাবে তৈরি করা যায়। এই যে 30টা সেন্টেন্স একটা পার্টিকুলার ভার্ব দিয়ে আমি লিখলাম, এবার একটাও ভুল হবে না, 30টারই অ্যাকচুয়াল বাংলা অর্থ বলতে পারবেন এমন যদি কেউ থাকেন, এগুলো আমার পেইড কোর্সের স্টুডেন্টদের দিয়ে আমি প্র্যাকটিস করাই। বিশ্বাস করেন, সে যেই হোক না কেন, যদি কেউ করতে পারেন, আপনি আপনাকে আমি গ্যারান্টি দিয়ে 10 দিনের ভিতর ইংলিশ এক্সপার্ট করে দিতে পারবো। 10 দিনের ভিতর। এটা আমার পেইড কোর্স স্টুডেন্টদের আমি প্র্যাকটিস করাই। এখন এইটা শুধু করলে হবে না, এই 30টা সেন্টেন্সের একটা রিভার্স স্ট্রাকচার আছে, প্যাসিভ। সেই প্যাসিভ শিখতে হবে, যেটা আমি আগামীকাল শেখাবো। 1 নম্বর বিষয়। 2 নম্বর বিষয় কি জানেন? এই 30টা সেন্টেন্সেরই ড্রিল প্র্যাকটিস করতে হবে, মানে এদের প্রত্যেকটারই নেগেটিভ ইন্ট্রোগেটিভ, নেগেটিভ ইন্ট্রোগেটিভ। যেমন আমি যদি বলি যে এই যে তার গাড়ি চালাতে হবে না, তখন কেমন হয় জানেন? এই যে বাক্যটা, 27 নম্বর বাক্যের নেগেটিভ সেন্টেন্স কি জানেন? নেগেটিভটা এরকম: হি ডাজেন্ট হ্যাভ টু ড্রাইভ এ কার। হি ডাজেন্ট, DOESNT, ডাজেন্ট হ্যাভ টু ড্রাইভ আ কার। এর মানে হচ্ছে সে তার গাড়ি চালাতে হবে না। এখন এইটা যে লিখলাম, এখন আপনাদের কাছে বলতে গেলে অনেক ব্যাখ্যা দিতে হবে, যে ডাজ কেন হলো, হ্যাভ কেন হলো, হ্যাজ এর জায়গায় হ্যাজ নট টু ড্রাইভ কেন বসাবো না, অনেক কিছু আপনার প্রশ্ন থাকে না? এখন যদি এটা আমি বলতে যাই তো অনেক সময় চলে যাবে। তো যাই হোক, ডাজ হি হ্যাভ টু ড্রাইভ আ কার, তাকে কি গাড়ি চালাতে হবে? ইন্টারোগেটিভটা এরকম। তাহলে আমি যদি বলি তাকে কি গাড়ি চালাতে হয়েছিল, ডিড হি হ্যাভ টু ড্রাইভ আ কার, তাহলে এই যে বাংলাটা বললাম, এই বাংলাটা ইংলিশে করলে ডিড হি হ্যাভ টু ড্রাইভ আ কার। এটা কিন্তু আপনি জাস্ট এই 30টা সেন্টেন্স প্র্যাকটিস করে বলতে পারবেন না যতক্ষণ না পর্যন্ত ড্রিলটা প্র্যাকটিস করবেন, মানে প্রত্যেকটা সেন্টেন্সের নেগেটিভ ইন্টারোগেটিভ, WH ওয়ার্ড যুক্ত ইন্টারোগেটিভ আপনাকে প্র্যাকটিস করতে হবে। জাস্ট এতটুকু কাজ যদি কেউ করতে পারে, মানে এগুলোকে প্যাসিভে রূপান্তর আর ট্রান্সফরমেশন, আমি তাদেরকে ইংলিশ এক্সপার্ট করে দিব। জাস্ট সেটাকে দিয়ে প্র্যাকটিক্যাল কনভারসেশন এবং স্পিকিং প্র্যাকটিস করতে হয়। এই গত 3টা ক্লাসে যা বললাম তার সমাপ্তি টানলাম আমি এখানে। আমার কথা কি কেউ বুঝতে পারছেন? যে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা ঠিক এই, এর বাইরে আর কোনো কিছুই নাই। ভার্বের ফর্মের পরিবর্তন। আপনি যে টাইমে একটা কথাকে ভাবছেন, সেই টাইম অনুযায়ী বিভিন্ন ফর্মে একটা কথাকে বলতে হয়, ভার্বকে বিভিন্ন টাইমে নিতে হয়। বোঝা গেল? কেউ কি বুঝছেন কথাগুলো? স্যার শিওর স্যার। Yes, sir. Sir. ওকে, ধন্যবাদ। এবার দেখেন আমরা একটা কনভারসেশন প্র্যাকটিস করব। একটা শর্ট কনভারসেশন আমি ওপেন করছিলাম, একটু দেখিয়ে দেই, দেখেন আপনারা বোঝেন কিনা। মানে আমাদের মাতৃভাষা কি, মাদার টাং কি বাংলা। প্রাইমারি লেভেলে আপনি ইংলিশ শিখতে গেলে বা ইংলিশে কথা বলতে গেলে দেখবেন ব্রেইনে আগে বাংলাটা চলে আসে। তো কোনো কিছু বাংলায় ভাবলে ইনস্ট্যান্টলি সেটাকে কিভাবে ইংলিশে বলা যায়। যেমন মা এবং ছেলে দুজনের ভিতরে একটা কনভারসেশন হচ্ছে। মা ছেলেকে বলছে, মা ছেলেকে বলছে যে তুমি আজ এত সকালে উঠলে কেন। কেউ বলতে পারেন এই বাক্যটা কোন টেন্সে লেখা আছে? এনিওয়ান ক্যান সে দ্যাট, এই যে তুমি আজ এত সকালে উঠলে কেন, এটা কোন সেন্টেন্স, কোন টেন্স? কেউ বলতে পারে? বলেন তো একজন। Past indefinite. Indefinite. দেখেন, যে বলছেন প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট ইনডিফিনিট হলে এরকম হয় যে প্রেজেন্ট ইনডিফিনিটের ডেফিনেশন এরকম: কোন একটা কাজ রেগুলার ওয়েতে হয়, প্রতিদিন হয়, অ্যাজ ইউজুয়াল কেউ কোনো কাজ করে রেগুলার। যেমন যদি বাংলাটা এরকম থাকতো, তুমি প্রতিদিন এত সকালে ওঠো কেন, তাহলে সেটা প্রেজেন্ট ইনডিফিনিট হতো। এটা তো উঠলে কেন, কাজটা শেষ, এটা পাস্ট ইনডিফিনিট। তাহলে এটা কোশ্চেন। আমার কথা বুঝতে পারছেন? প্রেজেন্ট ইনডিফিনিট হলে এরকম হতো: তুমি এত সকালে ওঠো কেন, প্রতিদিন, নট আজ। এটা একটা কাজ হয়ে গেছে, উঠলে, ল বা লাম, এটা পাস্ট টেন্স। বাংলাটা এরকম: ওয়াই ডিড ইউ, ওয়াই ডিড ইউ গেট আপ, গেট আপ। এটা কোশ্চেন, পাস্ট টেন্সের কোশ্চেন করতে গেলে ডিড এর ব্যবহার করতে হয়। আবার যেহেতু কেন আছে, তাহলে WH টা সবার আগে নিতে হবে। ওয়াই ডিড ইউ গেট আপ সো আর্লি টুডে, ওয়াই ডিড ইউ গেট আপ সো আর্লি টুডে, তুমি আজ এত সকালে উঠলে কেন। এটা হচ্ছে এটার ইংলিশ। আগে WH ওয়ার্ড, দেন অক্সিলারি ভার্ব, দেন সাবজেক্ট, দেন মেইন ভার্বের বেস ফর্ম। ছেলে বলছে, মা আজ আমার পরীক্ষা দিতে যেতে হবে। বলেন তো এইটা কোন টেন্স বা কিভাবে হবে, কেউ বলতে পারবেন? আজ আমার পরীক্ষা দিতে যেতে হবে, এটা কিভাবে হবে বা কোন টেন্স?
Anyone can say that? স্যার Future indefinite. না, এটা ফিউচার না। আমি আজকে সারাদিন কি পড়ালাম? মডেল ভার্ব পড়াচ্ছি না? কেন মডেল ভার্ব পড়তেছি? শুরুতে একজন কি বলছিল, ফারহান না কি ছিল, কি বলছিল? সাপোজ সাপোজ না, যেতে হবে, এটা হ্যাভ টু। দেখেন, ওই যে বললাম না যে টেন্স দিয়ে সব বলা যায় না, টেন্স দিয়ে সর্বোচ্চ 12 ভাবে একটা কথাকে বলা যায়, 12টা টাইমে নেওয়া যায়। ফিউচার ইনডিফিনিট হতো এরকম হলে যে আমি পরীক্ষা দিতে যাব, আই উইল গো, আই উইল গো টু টেক অ্যান এক্সাম। পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে কিন্তু গিভ হয় না, টেক হয়। সো আই উইল গো টু টেক অ্যান এক্সাম এরকম হতো, বাট যেতে হবে, বাধ্যবাধকতা, এটা সেমি মডাল ভার্ব হ্যাভ টু এর ব্যাপার, যে টুডে আই হ্যাভ টু টেক অ্যান এক্সাম, আই হ্যাভ টু গো টু, আমাকে যেতে হবে, আই হ্যাভ টু গো, আমাকে যেতে হবে, টু টেক অ্যান এক্সাম, আমাকে আজ পরীক্ষা দিতে যেতে হবে। তার মানে ওই যে বললাম না, আজকে কি পড়াচ্ছি, মডেল সেমি মডেল কেন পড়তেছি? আমরা কথার পরিবর্তন, সময়ের পরিবর্তনের জন্য টেন্স শিখি, বাট টেন্স দিয়ে সব কথা পরিবর্তন করা যায় না, এজন্যই তো মডেল শিখি। এটা টেন্স না, এটা সেমি মডেল। হ্যাঁ, হ্যাভ টু এর ব্যাপার। মা বলছে তুমি কখন যাবে, এটা আবার টেন্স, ফিউচার টেন্সে ওয়েন। আগে ডাব্লিউএইচ ওয়ার্ড, কোশ্চেন করতে গেলে কিসের প্রয়োজন হয়? আগে ডাব্লিউএইচ ওয়ার্ড, এরপর অক্সিলারি ভার্ব উইল, এরপর সাবজেক্ট ইউ, এরপর গো। আপনারা কম্পেয়ার করতে পারেন একটাকে আরেকটার সাথে। আমি যদি বলি তুমি কখন যাও, বলেন তো ইংরেজি কি? ওয়েন ডু ইউ গো। তুমি কখন গিয়েছিলে? ওয়েন ডিড ইউ গো। তুমি কখন যাবে? ওয়েন উইল ইউ গো। তুমি কখন যাচ্ছ? ওয়েন আর ইউ গোয়িং। তুমি কখন যাচ্ছিলে? ওয়েন ওয়ার ইউ গোয়িং। কখন যেতে থাকবে? ওয়েন উইল ইউ বি গোয়িং। কখন গিয়েছো? ওয়েন হ্যাভ ইউ গন। কম্পেয়ার করতে হয়, এইভাবে শিখতে হয়। ছেলে বলছে 9টায়, তুমি কি রান্না করেছো? সার্টেন টাইমের আগে অ্যাট প্রেপোজিশন বসে, অ্যাট 9 AM। এই করেছো, গিয়েছো, থেকেছো থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। যদি থাকতো কি রান্না করেছিলে, তাহলে পাস্ট ইনডিফিনিট হতো। যেমন, তাহলে এটা ইংলিশ কেমন জানেন? হোয়াট হ্যাভ ইউ কুকড, হ্যাভ বা হ্যাজ প্লাস ভি3। তুমি কি রান্না করেছো? হোয়াট হ্যাভ ইউ কুকড, হোয়াট হ্যাভ ইউ কুকড। তাহলে আমি যদি বলতাম তুমি কি রান্না করো, বলেন তো ইংরেজি কি? ভেবে দেখেন তো হয় কিনা। হোয়াট ডু ইউ কুক। তুমি কি রান্না করেছিলে? হোয়াট ডিড ইউ কুক। তুমি কি রান্না করবে? হোয়াট উইল ইউ কুক। কি রান্না করতেছো? হোয়াট আর ইউ কুকিং। কি রান্না করতেছিলে? হোয়াট ওয়ার ইউ কুকিং। কি রান্না করবে? হোয়াট উইল ইউ কুক। কি রান্না করেছো? হোয়াট হ্যাভ ইউ কুকড। তুমি কি রান্না করতে থাকবে? হোয়াট উইল ইউ বি কুকিং। আমি কিছুই রান্না করিনি, আই হ্যাভেন্ট কুকড এনিথিং। তুমি কি খাবে? হোয়াট উইল ইউ ইট। তুমি যা তাড়াতাড়ি তৈরি করতে পারবে সেটা করো। হোয়াট এভার ইউ ক্যান প্রিপেয়ার ফার্স্ট প্লিজ ডু ইট ফর মি। বলেন তো কি বললাম? হোয়াট এভার ইউ ক্যান প্রিপেয়ার ফার্স্ট প্লিজ ডু ইট ফর মি। পরোটা খাবে কি? উইল ইউ ইট ব্রেড। দইও রয়েছে, ইয়োগার্ট ইজ অলসো রেডি। ছেলে বলছে না মা, কোনো তরকারি রান্না করো। নো মাদার প্লিজ মেক সাম কারি আর কুক সাম কারি। মা বলছে কি তরকারি তুমি বলো। হোয়াট কাইন্ডস অফ কারি উইল আই কুক প্লিজ টেল মি। ছেলে বলছে পালং শাক আর আলুর তরকারি। পালং শাক ইংরেজি কি? স্পিনাস। স্পিনাস উইথ পটেটো কারি। মা বলছে ঠিক আছে, আর কিছু? ওকে, এনিথিং এলস। ছেলে বলছে কোনো মিষ্টি জিনিসও কি পেতে পারি? পেতে পারা মডেলের ব্যবহার। ক্যান আই হ্যাভ সাম সুইট ডিশ টু। বাংলাটা ইংলিশটা এরকম, ক্যান আই হ্যাভ সাম সুইট ডিশ টু। মা বলছে তুমি কি গাজরের হালুয়া খাবে? উইল ইউ টেক ক্যারট ডেজার্ট আর ক্যারট হালুয়া। হালুয়াকে হালুয়া বলতে পারে। ছেলে বলছে না, এটা করতে অনেক দেরি হয়ে যাবে, ইট উইল টেক টু লং। আমার মনে হয় পায়েস আরো তাড়াতাড়ি তাড়াতাড়ি হবে। আই থিঙ্ক পায়েস উইল বি রেডি সুন। আর ইউ ক্যান সে দ্যাট ডিজার্ট উইল বি রেডি সুন। কিন্তু দুধ কম রয়েছে, বাট দ্যার ইজ লিটল মিল্ক। দেখেন, আমি এখানে পায়েসকে পায়েস কেন বলছি জানেন? অনেক বাংলা ওয়ার্ড আছে যার ইংলিশ হয় না। আপনি যখন বাংলা থেকে ইংলিশে কোনো কিছু ট্রান্সলেট করবেন, একদম বাংলা ধরে ইংলিশ করতে যাবেন না, কখনোই কারেক্ট হবে না। কিন্তু সেন্স বুঝে, টাইম বুঝে নিজের মতো করে ইংলিশ করবেন, তাহলেই কারেক্ট হয়। সব বাংলার কি ইংলিশ হয়? ইংরেজদের ওয়ার্ড কম, ভাষা কম, আবেগ কম, হাসি ঠাট্টা কম, গাম্ভীর্য কম, শব্দ কম। ইংলিশে জাস্ট 26টা লেটার, বাংলায় 39টা ব্যঞ্জন বর্ণ, 11টা স্বরবর্ণ, 50টা লেটার। বাংলায় শব্দ বেশি, বাক্য বেশি, আবেগ বেশি, বাংলা ল্যাঙ্গুয়েজ কঠিন। তো সব বাংলার ইংলিশ হয় না। ওই যে যখন ব্রিটিশরা এই দেশে শাসন করতে আসছিল, সব ফলের নাম জানতো না। ইউরোপিয়ান কান্ট্রি গুলোতে আপেল বেশি হতো, আপেল এই ফলটাই থাকতো মেইনলি, অন্য কোনো ফল হতো না। বাট আমাদের উপমহাদেশ, আমার এক টিচার বলছিল যে আমার তো মনে হয় এই সাবকন্টিনেন্ট, অর্থাৎ ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ, এই কান্ট্রি গুলো বেহেশতের খুব কাছে আছে। এই দেশগুলোর মাটি উর্বর, কত ধরনের সবজি, কত ধরনের ফল, কত ঋতু বৈচিত্র্য, যেটা পৃথিবীর অন্য কোথাও নেই। কিন্তু আছে? নেই। তো ইংরেজরা যখন এই দেশে আসে,
বিভিন্ন ফল দেখে সেই ফলগুলোর নামের আগে নামের পরে মানে নিজেদের মতো করে এক একটা নাম দিয়ে আপেল আপেল যুক্ত করে দিয়েছে। যেমন কদবেলকে বলছে উড আপেল, চালতাকে বলছে এলিফ্যান্ট আপেল, আহ ওই যে আমড়াকে বলছে গোল্ডেন আপেল, জামরুল জামরুলকে বলে রোজ আপেল। এরপর ওই যে তালের শ্বাস আছে না, তালের শ্বাসকে বলে আইস আপেল, ওইটাকে বরফের মতো দেখতে, ওইরকম সাদা দেখতে, আইস আপেল। তা ওই মানে এই ফলগুলোর নাম কিন্তু এটাই ইংলিশ নাম। এটা বাঙালিরা জানতো না। এ তো জাস্ট এই 200 বছর আগে ইংরেজরা শাসন করতে এসে তারা নাম দিয়েছে, সব ফলের সাথে আপেল লাগাই দিছে। আমার আমার কথা কেউ বুঝতে পারছেন আমি কি বললাম? মানে যেটাই বাংলা আছে সব ওয়ার্ডেরই যে পারফেক্ট ইংলিশ আছে বা হবে, বিষয়টা এরকম না। সেন্স বুঝে নিজের মতো করে অর্থ করবেন। মেইনলি অর্থ জানতে হয় ভার্ব রিলেটেড ওয়ার্ডের। নাউনকে নাউন নাম ধরে ডাকা যায়। এই গাজরের হালুয়া, হালুয়াকে হালুয়া বলতে পারেন, এটা কঠিন কিছু না। আমাদের ভাষায় আমরা এটাকে হালুয়া বলি, ইউ ক্যান সে দিস ইজ কল্ড হালুয়া, ইট উইল নট মেক ইউর প্রবলেম। আমার কথা কি বুঝতে পারছেন কেউ আমি কি বললাম? এই এই সব ফলের নামের সাথে আপেল আছে না, বলেন তো আছে কিনা? হ্যাঁ, স্যার ফলের নাম দেখছেন ইংলিশে আছে না, আপেল আছে? জানি না কতটুকু বুঝছেন, বাট বিষয়গুলো এরকমই, বুঝছেন? তো যাই হোক, এখন মেইন কথা কি জানেন, এই যে আমি বাংলা দেখতেছি ইনস্ট্যান্টলি কথাগুলো ইংলিশে বলতেছি, এটা আপনার বলা শিখতে হবে। আপনাকে এভাবে ডেভেলপ করতে হবে। যে কোনো কিছু চোখের সামনে দেখবেন বাংলায়, বলবেন ইংলিশে ইনস্ট্যান্টলি। আর এগুলো কিন্তু কোনো ফর্মাল কনভারসেশন না। ফর্মাল কনভারসেশন কাকে বলে? যেমন সাপোজ ইউ আর রহিম, ইউর ফ্রেন্ড রহিমা, নাও রাইট আ ডায়লগ অ্যাবাউট ট্রি প্লান্টেশন। যেমন হ্যালো রহিম, হাউ আর ইউ? করিম বলছে বা রহিমা বলছে আই এম ফাইন, অ্যান্ড ইউ? আই এম অলসো ফাইন। ডু ইউ নো দ্য ইম্পর্টেন্স অফ প্লান্টিং ট্রি? ইয়েস। আরেকজন বলছে ট্রি গিভস আস অক্সিজেন, এয়ার, ফ্রুটস, টিম্বার, এক্সেট্রা। এগুলো কিন্তু ওইরকম না, এগুলো খুব ইনফর্মাল কনভারসেশন। ডে টু ডে লাইফে আমরা যেগুলো বলে থাকি সেগুলো। অর্থাৎ এই ধরনের কনভারসেশন যদি প্র্যাকটিস করতে পারেন, আপনি ডেভেলপ করতে পারবেন। ছেলে বলছে আমি দই চিনি দিয়ে খাবো, আই উইল টেক ইয়োগার্ট উইথ সুগার। মা বলছে দেখো দেরি হয়ে যাচ্ছে, আগে গোসল করে নাও, ইটস গেটিং লেট, প্লিজ টেক ইউর বাথ ফার্স্টলি। ছেলে বলছে কিন্তু আমাকে তো জুতো পালিশ করতে হবে, ফার্স্টলি আই হ্যাভ টু পলিশ মাই শুজ। মা বলছে গতকাল করনি? দেখেন এরকম, আমি যদি বলি তুমি করেছিলে, ইউ ডিড ইট, তুমি করনি, ইউ ডিডেন্ট ডু ইট। তুমি কি করেছিলে, ডিড ইউ ডু ইট। তুমি কি করনি, ডিডেন্ট ইউ ডু ইট। তুমি কি গতকাল করনি, ডিডেন্ট ইউ ডু ইট ইয়েস্টারডে। ছেলে বলছে না মনে ছিল না। এখানে দুইটা ডিড কেন হবে? একটা ডু মেইন ভার্ব মানে করা, আর একটা ডিড হচ্ছে অক্সিলারি ভার্ব, কোশ্চেন করতে গেলে দরকার হয়। ছেলে বলছে না মনে ছিল না, আই ফরগট ইট। আজ আমাকে বিশ্ববিদ্যালয়ে যেতে হবে, আই হ্যাভ টু গো টু ইউনিভার্সিটি টুডে। পলিশ করতে করতে শুধু শুধু সময় নষ্ট করবে, ইউ উইল জাস্ট ওয়েস্ট ইউর টাইম বাই পলিশিং। ছেলে বলছে না মা, আজ আমাকে অনেক বন্ধুর সাথে দেখা করতে হবে, টুডে আই হ্যাভ টু মিট উইথ মেনি ফ্রেন্ডস, আই হ্যাভ টু মিট মেনি ফ্রেন্ডস। মা বলছে ঠিক আছে তাড়াতাড়ি করো, আমি রান্না করে যাচ্ছি, ওকে হারি আপ, আই এম গোয়িং টু দ্য কিচেন। প্রেজেন্ট কন্টিনিউয়াস। ছেলে বলছে আমার গোসল হয়ে গেছে, খাবার দিয়ে যাও, আই হ্যাভ কমপ্লিটেড মাই বাথ। প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্লিজ সার্ভ মি ফুড। মা বলছে আমি ইতিমধ্যে বেড়ে দিয়েছি। প্রেজেন্ট পারফেক্ট, আই হ্যাভ অলরেডি সার্ভড ইউর ফুড। আমার ভালো মা, যাচ্ছি মা, দোয়া করো। সো যাই হোক, এই যে সেন্টেন্স গুলো দেখছেন কতটা প্র্যাকটিক্যাল। আমি তো একটা দেখাচ্ছি, আপনি হয়তো অতটা বুঝবেন না ইম্পর্টেন্স, কিন্তু এই ধরনের বাংলা কনভারসেশন আপনি রেগুলারিটি মেনটেন করে 10 দিন করেন একটা না, টেন্স বুঝে বুঝে সেন্টেন্স গুলোকে ট্রান্সলেট করেন আর প্র্যাকটিস করেন, 10 দিনের মাথায় আপনি ইনস্ট্যান্টলি যেটাই বাংলায় দেখবেন সেটা ইংলিশে বলতে সক্ষম হবেন। ইট উইল জাস্ট ডিপেন্ড অন প্র্যাকটিস, প্র্যাকটিস, প্র্যাকটিস এন্ড প্র্যাকটিস। ইউ অল নো দ্যাট প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। প্র্যাকটিস ছাড়া ভাষা ডেভেলপ করা যায় না। বাট ভাষা শিখতে গেলে আপনার কঠিন কেন মনে হবে, কষ্ট কেন হবে, অ্যাংজাইটি কেন ফিল করবেন? আনন্দের সাথে শিখবেন, প্লেজারের সাথে শিখবেন, এভাবে প্র্যাকটিক্যাল হইতে শেখার চেষ্টা করবেন, দেখবেন দ্রুত ডেভেলপ করতে পারবেন। একটা ক্লাস আর কতগুলো কথা বলবো, জানি না কতটুকু বুঝতে পারছেন বা নিতে পারছেন। তো আমি আবারও বলে রাখছি, যারা পেইড কোর্সে ভর্তি হতে চান এই নাম্বারে নক করবেন, 01997356957। আর যারা ক্লাসের রেকর্ড পিডিএফ ফাইল চান এটাতে নক করবেন। এছাড়া আমি গ্রুপেও দিয়ে দেই, 09386899196। এই দুইটা আমার মেইন নাম্বার। এই নাম্বারে সেন্ড মানি করে 2000 টাকা কোর্স ফি, 1000 টাকা অ্যাডভান্স করে সেন্ড মানি করলেও আমি পেইড কোর্সের ব্যাচে অ্যাড করে নিবো। যারা পারবেন একবারে দিয়ে দিবেন, তাহলে ফুল অ্যাক্সেস থাকবে, কোনো ঝামেলা থাকবে না। যারা পেইড কোর্সে আসবেন, আপনারা আপনাদের একটা আইডি কার্ড থাকবে, এরকম একটা আইডেন্টি থাকবে, আপনি আমার ব্যাচের স্টুডেন্ট। আপনি ল্যাঙ্গুয়েজ ক্লাব পাবেন, সেখানে সপ্তাহে 7 দিন স্পিকিং প্র্যাকটিস করতে পারবেন। আবারও বলছি টোটাল কোর্স ফি 2000 টাকা।
একদম 70টা ক্লাস থাকবে ধারাবাহিকভাবে। প্রথম 10টা থাকবে বেসিক গ্রামারের উপর, 30টা ক্লাস থাকবে স্পোকেনের উপর, 10টি ক্লাস থাকবে রাইটিং এর উপর, 20টি ক্লাস থাকবে প্র্যাকটিক্যাল স্পিকিং এর উপর। সো কেন আপনি পারবেন না? উইদিন ভেরি শর্ট টাইম ইউ উইল বি এক্সপার্ট অ্যান্ড ফ্লুয়েন্ট ইন ইংলিশ। প্রত্যেকটা ব্যাচে 30 জন করে স্টুডেন্ট থাকবে। এভাবেই পাওয়ার পয়েন্ট স্লাইড বা ওয়ার্ডের মাধ্যমে ক্লাসগুলো নিব। ক্লাসের রেকর্ড ক্লাস পিডিএফ ফাইল পাবেন। কেউ কোনো কিছু ক্লাস মিস করলে পরবর্তীতে আবার দেখতে পারবেন। একদম বেসিক থেকে শুরু করব। আই উইল টেক ইউর ফুল রেসপন্সিবিলিটি। ইনশাল্লাহ ইউ উইল বি এক্সপার্ট অ্যান্ড ফ্লুয়েন্ট ইন ইংলিশ উইদিন ভেরি শর্ট টাইম। এতটুকু বলতে পারি। যে কোনো বয়সের যে কেউ আপনি করতে পারবেন। আপনি স্টুডেন্ট হন, হাউস ওয়াইফ, টিচার, অফিসার, জব হোল্ডার, ফ্রিল্যান্সার বা ইমিগ্রান্ট, 8 তারিখের পর থেকে রেগুলার ভাবে এই ফ্রি ক্লাসগুলো এইভাবে থাকবে না। আপনারা যারা পেইড কোর্স আসবেন শুরু থেকেই করবেন, তাহলে ধারাবাহিকভাবে সবকিছু বুঝতে পারবেন। ক্লাস টাইম 10টা থেকে 11টা, সপ্তাহে 4 দিন, শনি সোম বুধ শুক্র। আবারও বলছি, আগামী বুধবার 8 তারিখ থেকে ক্লাস শুরু হবে। ক্লাস যারা ভর্তি হতে চান দ্রুত জানাবেন। তো ভালো থাকবেন। দ্যাটস অল ফর টুডে। আগামীকাল ফ্রি লাইভ ক্লাসে জয়েন করবেন। প্যাসিভ ভয়েসের উপর মাস্টার্স ক্লাস নিব। দ্যাটস অল ফর টুডে। গুড নাইট, আল্লাহ হাফেজ, অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। কারো কোনো কোশ্চেন থাকলে জানাতে পারেন হোয়াটসঅ্যাপে